হ্যালো এভরিওয়ান, আমি শাকিব। ম্যাথ মস্তি উইথ শাকিব চ্যানেলে আপনাদের স্বাগত। কম্পিটিটিভ এক্সামে ম্যাথ একটা ভালো ওয়েটেজ ক্যারি করে এবং ছাত্রছাত্রীদের ম্যাথের প্রতি একটা ভীতি কাজ করে। আমি চেষ্টা করব ম্যাথকে যত সহজভাবে তাদের কাছে রিপ্রেজেন্ট করার এবং সাবজেক্টটাকে ইন্টারেস্টিং করে তোলার। আচ্ছা, নাম্বার সিস্টেম চ্যাপ্টারটা আমাদের প্রত্যেকের কাছে খুব পরিচিত একটা চ্যাপ্টার, যেটি সেন্টারে বিভিন্ন এক্সাম যেমন এসএসসি সিজিএল, এসএসসি সিএসএসএল, এসএসসি এমটিএস, তাছাড়াও রেলের পরীক্ষা, রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষায় একটা বা দুটো এসে থাকে। এবং এই চ্যাপ্টারটা সলভ করার জন্য কিছু সূত্র, কিছু জিনিস আমাদের জানতে হবে, যেটুকুর মাধ্যমে যেটার মাধ্যমে খুব সহজে নাম্বার সিস্টেমের প্রবলেমগুলিকে খুব সহজে সলভ করতে হবে। এখন জানতে হবে চ্যাপ্টারটার জিনিসটা কী, চ্যাপ্টার থেকে কী কী জিনিস জানতে হয় এবং চ্যাপ্টারটা কী কী জিনিস এবং কত সহজে, যেহেতু আমরা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছি, তাহলে আমাদের চিন্তা ভাবনা থাকবে কত সহজে জিনিসটাকে সলভ করা যায়। এখন চ্যাপ্টারটার নাম যেহেতু নাম্বার সিস্টেম, নাম্বার মানে সংখ্যা, সিস্টেম মানে একটা নির্দিষ্ট পদ্ধতিতে বা নির্দিষ্ট নিয়মে সংখ্যাগুলিকে সাজানো থাকে। তাহলে আমাকে কী করতে হবে, ওই নিয়মটা ধরতে হবে, নিয়মটা জানতে হবে। এখন নাম্বার মানে সংখ্যাটা তৈরি হয় কতগুলো ডিজিট দিয়ে। আমরা বলতে পারি এক বা একাধিক ডিজিট মিলে হয় সংখ্যা। যেমন দেখো এখানে একটা ডিজিট, কতগুলো তিনটে ডিজিট রয়েছে, 5, 4 এবং 3। তিনটে ডিজিট মিলে তৈরি হয়েছে সংখ্যা 543। যার একক স্থানীয় ডিজিট হলো 3, দশক স্থানীয় ডিজিট হলো 4 এবং শতক স্থানীয় ডিজিট হলো 5। তাহলে আমরা বুঝতে পারলাম নাম্বার সিস্টেমে নাম্বারটা তৈরি হয় কতগুলো ডিজিট নিয়ে, যে ডিজিটগুলো দিয়ে তৈরি হয় একটা সংখ্যা। তাহলে আমরা জানবো এই নাম্বার সিস্টেমটা করার জন্য কিছু কিছু জিনিস যেগুলো আমাদের জানতে হয়, আর কিছু কিছু জিনিস আমরা জেনে নিই। প্রথমে একটা জিনিস দেওয়া আছে এখানে, সাম অফ n ন্যাচারাল নাম্বার, মানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র। স্বাভাবিক সংখ্যা কী হয়, 1, 2, 3, 4 যত সংখ্যা আছে সব সংখ্যাকেই স্বাভাবিক সংখ্যা বলা হয়। তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্রটা কি, n × n+1/2। তাহলে আমরা এখন থেকে মনে রাখবো যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র হলো n × n+1/2। তারপরে কি দেওয়া আছে, তারপরে দেওয়া আছে সাম অফ স্কোয়ার অফ n ন্যাচারাল নাম্বারস। তাহলে n সংখ্যক ন্যাচারাল নাম্বারের বর্গের যোগফলের সূত্র। n সংখ্যক ন্যাচারাল নাম্বারের বর্গের যোগফলের সূত্র কি হয়, যেমন ধরো ন্যাচারাল নাম্বার 1, 2, 3, 4 রয়েছে, এদের বর্গ মানে 1 স্কোয়ার + 2 স্কোয়ার + 3 স্কোয়ার + 4 স্কোয়ার টোটাল করে +n স্কোয়ার। এইখানে ন্যাচারাল নাম্বারের যোগফলের সূত্র কি হয়, বর্গের যোগফলের সূত্র কি হয়, n × n+1 × 2n + 1/6। ব্যাস, এটুকু ক্লিয়ার হলো। আর পরেরটা আছে যে একটা সংখ্যা রয়েছে যেটা গুণোত্তর পদ্ধতিতে যোগফল দেখতে পাচ্ছি। গুণোত্তর পদ্ধতি মানে কি, প্রথম যে সংখ্যাটা রয়েছে সেটা হলো a, তারপর একটা রয়েছে ar। তো দেখো এখানে r ছিল না, r যুক্ত হলো। তারপরে দেখো r এর পরে রয়েছে ar², মানে বুঝতে পারছো এখানে r এর পাওয়ারটা ছিল 1, সেখান থেকে 1 থেকে বেড়ে কত হলো 2, তারপরেটা দেখো r এর পাওয়ারটা হলো 3, তারপরেটা দেখো r এর পাওয়ার হলো 4। কিন্তু লক্ষণীয় ব্যাপার হলো এখানে প্রত্যেকটা ডিজিটের প্রথমে a সংখ্যাটা রয়েছে। তো এটা গুণোত্তর পদ্ধতি আছে, মানে গুণোত্তর পদ্ধতি মানে কি, সাধারণ ডিভাইডেন্স কত করে আছে, মানে দেখো আর করে গুণ করে বেড়ে যাচ্ছে। এটা আর গুণ বাড়লো r থেকে, আর গুণ বেড়ে r² হলো, r² থেকে আর গুণ বেড়ে r³ হলো। এক্ষেত্রে সূত্রটা দুখানা জিনিস হয়, মনে রাখতে হবে। যদি এখানে রেশিওটা r করে বেড়ে যায় এবং দেখা যায় rটা যদি ভগ্নাংশ r যদি 1 থেকে বড় হয়, আর ভগ্নাংশ যদি 1 থেকে বড় হয়, সেক্ষেত্রে সূত্রটা কি দাঁড়ায়, a × r⁻n−1/r−1। আর যদি rটা 1 থেকে ছোট হয়, মানে প্রকৃত ভগ্নাংশ হয়, তাহলে সেক্ষেত্রে সূত্রটা কি দাঁড়ায়, a × 1−r⁴n/1−r। যেটুকু ক্লিয়ার পর্যন্ত। এরপর একটা জিনিস আমরা লক্ষ্য করবো, 1 থেকে 50-এর মধ্যে, ল্যাঙ্গুয়েজগুলো ভালো করে খেয়াল করো, 1 থেকে 50-এর মধ্যে, 1 থেকে 50-এর মধ্যে কতগুলো প্রাইম নাম্বার থাকে, 15খানা প্রাইম নাম্বার থাকে। আর কি মনে রাখবো, 50 থেকে 100-এর মধ্যে কতগুলো প্রাইম নাম্বার থাকে, 10খানা প্রাইম নাম্বার থাকে। এখান থেকে একটা কোশ্চেন অ্যারাইজ করে যে তাহলে বলো তো 1 থেকে 100-এর মধ্যে কতগুলি প্রাইম নাম্বার থাকে। তাহলে এখানে দেখলাম 15খানা, 1 থেকে 50-এর মধ্যে 15খানা, আর 50 থেকে 100-এর মধ্যে আরও 10খানা। তাহলে টোটাল হলো 25খানা
প্রাইম নাম্বার থাকে। তাহলে বুঝতে পারলাম যে 1 থেকে 50-এর মধ্যে প্রাইম নাম্বার থাকে 15খানা, 50 থেকে 100 এর মধ্যে প্রাইম নাম্বার থাকে 10খানা। তাহলে টোটাল যদি বলি 1 থেকে 100 এর মধ্যে কতখানা প্রাইম নাম্বার রয়েছে? 1 থেকে 100 এর মধ্যে প্রাইম নাম্বার থাকবে 15 প্লাস 10 মানে 25খানা। তারপরে একটা জিনিস এখানে লক্ষ্য করো, এখানে বলছে ইফ এনি পারফেক্ট স্কোয়ার নাম্বার। আচ্ছা, পারফেক্ট স্কোয়ার মানে হলো কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাটা পাওয়া যায় সেই সংখ্যাটাকে বলে পারফেক্ট স্কোয়ার। যেমন ধরো 10কে 10 দিয়ে গুণ করলাম, 10 10কে 100। যেমন ধরো 11কে 11 দিয়ে গুণ করলাম, 11 মানে 121। তাহলে এই যে 121 যেটা হচ্ছে বা 100 যেটা হচ্ছে এগুলোকে বলে পারফেক্ট স্কোয়ার নাম্বার। তাহলে এখানে কি বলতে চাইছে? বলছি এনি পারফেক্ট স্কোয়ার নাম্বার ইজ ডিভাইডেড বাই 9। যদি কোনো পারফেক্ট স্কোয়ার নাম্বারকে 9 দিয়ে ভাগ করা যায়, দেন দ্য রিমাইন্ডার্স আর 0, 1, 4, 7। তাহলে কোনো পারফেক্ট স্কোয়ার নাম্বারকে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে কি ভাগশেষ আসে? সেটা হলো 0, 1, 4, 7। এখন এটা আমাদের অঙ্কে কীভাবে আসতে পারে? ধরো 4টে অপশান দেওয়া থাকলো, বললো যে এই সংখ্যাগুলোর মধ্যে কোনটি পারফেক্ট স্কোয়ার। আচ্ছা, 4টে সংখ্যার মধ্যে যদি পারফেক্ট স্কোয়ার একটা বার করতে বলে তাহলে নিশ্চয়ই 4টে অপশনের মধ্যে একটা নাম্বারটা পারফেক্ট স্কোয়ার হবে, বাকিগুলো পারফেক্ট স্কোয়ার হবে না। তাহলে আমি তখন কি করব? সব সংখ্যাগুলোকে 9 দিয়ে ভাগ করব। দেখব যে সংখ্যাগুলোকে 9 দিয়ে ভাগ করার পরে রিমাইন্ডারগুলো 0, 1, 4, 7 আসছে না, তাহলে তারা কিন্তু পারফেক্ট স্কোয়ার নয়। কারণ আমরা এখান থেকে বলে দিয়েছিল যে এনি পারফেক্ট স্কোয়ার নাম্বার ইজ ডিভাইডেড বাই 9, দ্য রিমাইন্ডার্স আর 0, 1, 4, 7। মানে পারফেক্ট স্কোয়ার নাম্বারকে 9 দিয়ে ভাগ করলে অবশ্যই কি হবে? 0, 1, 4, 7 ভাগশেষ আসবে। কিন্তু এটা কিন্তু কোনো জায়গায় বলা নেই যে কোনো সংখ্যাকে 9 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ 0, 1, 4, 7 আসে তাহলে সেই সংখ্যাটা অবশ্যই পারফেক্ট স্কোয়ার হবে, এটা বলা নেই। মানে আমি কি বুঝতে পারলাম? এই জায়গা থেকে কোনো একটা সংখ্যাকে 9 দিয়ে ভাগ করার পরে যদি ভাগশেষ 0, 1, 4, 7 আসে তাহলে সে পারফেক্ট স্কোয়ার হতে পারে। কিন্তু ভাগশেষ যদি 0, 1, 4, 7 আসে তাহলে যে পারফেক্ট স্কোয়ার হবে সেটা শিওর দিয়ে বলা যায়। তার মানে আমরা এই জায়গা থেকে কোনো সংখ্যা যে পারফেক্ট স্কোয়ার নয় এলিমিনেট করতে পারি। মানে আমরা কোনো সংখ্যা চোখের নিমেষে, চোখের পলকে যে পারফেক্ট স্কোয়ার নয় সেটা সহজে বলে দিতে পারি। ওই সংখ্যাকে 9 দিয়ে ভাগ করবো, ভাগ করার পরে যদি ভাগশেষ এই 4টে ডিজিটের মধ্যে কোনো ডিজিট না আসে তাহলে বলবো ওই সংখ্যাটা পারফেক্ট স্কোয়ার নয়। এটা আমরা পরে যখন অঙ্ক করবো এর প্রয়োগটা আমরা দেখতে পাবো। তারপরের পয়েন্টে কী দেওয়া আছে দেখো, দ্য লাস্ট ডিজিট অফ এনি পারফেক্ট স্কোয়ার নাম্বার। লাস্ট ডিজিট মানে শেষ একক স্থানীয় সংখ্যা, লাস্ট ডিজিট মানে একক স্থানীয় সংখ্যা অফ এনি পারফেক্ট স্কোয়ার নাম্বার। কোনো পারফেক্ট স্কোয়ার নাম্বারের লাস্ট ডিজিটটা মানে একক স্থানীয় সংখ্যাটা ক্যান নেভার বি, কখনোই হতে পারে না। কী হতে পারে না? 2, 3, 7 হতে পারে না। তাহলে আমরা কী বলছি এখানে? যে কোনো পারফেক্ট স্কোয়ার নাম্বারের লাস্ট ডিজিটটা কখনোই 2, 3, 7 হতে পারে না। তারপরে কি বলছে? ইট শুড বি, এটাকে হতে হবে, কি হতে হবে? 0, 1, 4, 5, 6, 9। আচ্ছা, আমরা একটা উদাহরণ দিয়ে দেখি। ধরো 6 একটা সংখ্যা, 6 স্কোয়ার করলে কত হয়? 36। 36 একটা সংখ্যা পারফেক্ট স্কোয়ার। 7 একটা সংখ্যা, 7 7 49। 49 কি সংখ্যা? পারফেক্ট স্কোয়ার। 8 এর স্কোয়ার, 8 টা 64 পারফেক্ট স্কোয়ার। 9 স্কোয়ার, 9 লং 81 পারফেক্ট স্কোয়ার। 10 10কে 10 এর স্কোয়ার করলে 10 10কে 100, 100টা কি পারফেক্ট স্কোয়ার। এখন বলেছিল তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে সংখ্যাগুলো এখানে রয়েছে প্রত্যেকটা কিন্তু পারফেক্ট স্কোয়ার নাম্বার। আচ্ছা, পারফেক্ট স্কোয়ার নাম্বারের শেষে কোনোদিন হতে পারে না। কী হতে পারে না? 2, 3, 7, 8। দেখো তো এর লাস্ট ডিজিট কি 2 রয়েছে কোনো জায়গায়? কোনো জায়গায় কি 7 রয়েছে? কোনো জায়গায় কি 3 রয়েছে? কোনো জায়গায় কি 8 রয়েছে? তাই বুঝতে পারলাম যে পারফেক্ট স্কোয়ারের শেষে 2, 3, 7 হতে পারে না। এর সাবধান, এটা ইট শুড বি, হতে হবে। কী হতে হবে? 0, 1, 4, 5, 6, 9। তাহলে কোনো পারফেক্ট স্কোয়ার নাম্বারের লাস্ট ডিজিটটা হতে হবে, অবশ্যই হতে হবে 0, 1, 4, 5, 6, 9। যেমন দেখো 6 রয়েছে, 9 রয়েছে, 4 রয়েছে, 1 রয়েছে, 0 রয়েছে। কিন্তু এই জায়গাটার মধ্যে কোনো জায়গায় বলে দেওয়া নেই যে কোনো ডিজিটের লাস্ট নাম্বারটা এই কটা যে ডিজিটগুলো রয়েছে কোনো সংখ্যার লাস্ট ডিজিট এগুলো হলেই সেই সংখ্যাটা যে পারফেক্ট স্কোয়ার হবে সেটা কোনো জায়গায় কিন্তু দিয়ে দেওয়া নেই আমাদের, যেটা থাকলেই পারফেক্ট স্কোয়ার হবে। একটা উদাহরণ নেওয়া যাক, 41। 41 এর লাস্ট ডিজিট কত রয়েছে? 41 এর লাস্ট ডিজিট লক্ষ্য করো, 41 এর লাস্ট ডিজিট হল 1। মানে এই সূত্র অনুযায়ী, এই কথা অনুযায়ী
যে এই শুড বি 1, তাহলে এক হলেই কি বলতে পারি আমরা এটা পারফেক্ট স্কোয়ার? না, কখনোই নয়। এক হলে 0, 1, 4, 5, 6 নয় হলে পারফেক্ট স্কোয়ার হওয়ার সম্ভাবনা তৈরি হয়, কিন্তু পারফেক্ট স্কোয়ার যে হবে এই গ্যারান্টি দেওয়া যায় না। মানে এটাও সেই এলিমিনেশন রুল। এলিমিনেশন রুলটা কি? কোনো সংখ্যা যে পারফেক্ট স্কোয়ার নয় সেটা বলে দেওয়া যায় এই মাধ্যমে, কিন্তু কোনো সংখ্যা পারফেক্ট স্কোয়ার যে হবে সেটা গ্যারান্টি কিন্তু এই জায়গা থেকে দেওয়া যায়। কিছু সংখ্যা রয়েছে এখানে, কিছু সংখ্যা দিয়ে তৈরি সংখ্যা বলা, মানে এখানে দেখো এ একটা সংখ্যা, a প্লাস জি একটা সংখ্যা, a প্লাস 2 একটা সংখ্যা, a প্লাস 3 এর সংখ্যা, এরকম করে একটা নির্দিষ্ট একটা নিয়ম মেনে কিছু সংখ্যার যোগফল রয়েছে। তাহলে এই যে সংখ্যাগুলো যোগফলের সংখ্যা তৈরি হয়েছে একটা নির্দিষ্ট সিস্টেমে, এরকম সিস্টেম প্রথম সংখ্যার সঙ্গে তার ঠিক পরের সংখ্যার ডিফারেন্সটা হলো ডি। মানে দেখো এই এ এর সঙ্গে a প্লাস ডি ডিফারেন্স হলো ডি, a প্লাস ডির সঙ্গে a প্লাস 2 ডিফারেন্স হলো ডি, a প্লাস 2 এর সঙ্গে a প্লাস 3 ডিফারেন্স হলো ডি। এরকমভাবে চলছে। কতগুলো পদ রয়েছে বলো তো এখানে? এখানে কতগুলো পদ রয়েছে? একটু ভালো করে খেয়াল করে লক্ষ্য করবে, এখানে কিন্তু n খানা পদ রয়েছে। মানে তুমি দেখো প্রথম পদ যখন শুরু হচ্ছে তাহলে এর সঙ্গে কিছু যোগ নেই, মানে আমি এটাকে এরকমভাবে বলতে পারি এর সঙ্গে কিছু নেই, মানে এটা তো এরকমভাবে লেখা যেতে পারে a প্লাস 0 ইন্টু a প্লাস 0 ইন্টু 0 ইন্টু কী হবে n মাইনাস 1, বা 0 ইন্টু ডি বলা যেতে পারে, 0 ইন্টু ডি। তাহলে এর সঙ্গে 0 ইন্টু ডি, 0-র সঙ্গে ডি গুণ হয়ে তাহলে এ চলে আসবে। তাহলে প্রথমে 0 থেকে শুরু হলো, তারপরে দেখো এখানে 1 ইন্টু ডি, এখানে কিছু নেই মানে মনে করে 1 রয়েছে, তাহলে 0, 1, 2, 3 ডট করে n মাইনাস 1 পর্যন্ত। তাহলে আমি যদি 0 থেকে না করে যদি 1 থেকে n পর্যন্ত নিলে n সংখ্যক বলি, ঠিক একইভাবে 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত সংখ্যা নিশ্চয়ই n কটা সংখ্যা হবে। মানে আমি কি বললাম, 0 থেকে শুরু করে 1, 2 ডট করে n মাইনাস 1 পর্যন্ত কতখানা সংখ্যা হয়? n খানা সংখ্যা হয়, n সংখ্যা। কেন n সংখ্যা হয়? কারণ লক্ষ্য করো, আমি যদি 0টাকে মুছে দিই, তাহলে 0টাকে যদি প্রথম পদ থেকে যদি বাদ দিয়ে দিই, তাহলে এদিকে একটা বাড়লে তো n মাইনাস 1 এর জায়গায় ধরো আমি এখানে 1 থেকে দিয়ে দেবো, 1, 2 ডট করে চলছে, তাহলে n মাইনাস 1 আর n, তাহলে কতগুলো পদ? n সংখ্যক পদ হয়। তাহলে আমি যদি এদিকে একটা বাড়াই তাহলে এদিকে একটা মুছতে হচ্ছে, তাহলে আমি বলতে পারি 0 থেকে শুরু করে n মাইনাস 1 হলো কতগুলো পদ? n সংখ্যক পদ রয়েছে। তাহলে n সংখ্যক পদ যদি সমান্তর প্রকৃতি, দেখো সব জায়গায় সমান সমান ডিফারেন্স রয়েছে, এখানে d ডিফারেন্স, এখানে d ডিফারেন্স, এখানে d ডিফারেন্স, প্রত্যেকটা জায়গায় d করে ডিফারেন্স রয়েছে। তাহলে n সংখ্যক পদ যদি সমান্তর প্রকৃতিতে থাকে, সেক্ষেত্রে তাদের যোগফলের সূত্রটা কি হয়? পদ সংখ্যা ডিভাইড বাই 2, পদ সংখ্যা ডিভাইড বাই 2, তারপরে ব্র্যাকেটের মধ্যে 2 ইন্টু প্রথম পদ প্লাস n মাইনাস 1 ইন্টু সাধারণ অন্তর। সাধারণ অন্তরটা কি মানে? d। সাধারণ অন্তর মানে কি মানে? d। হোয়াট ইজ দ্য অ্যারিথমেটিক মিন অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বার? তা n সংখ্যক ন্যাচারাল নাম্বারের অ্যারিথমেটিক মিন বলেছে। আর সেখানে মনে রাখতে হবে অ্যারিথমেটিক মিন মানে কি? গড়। অ্যারিথমেটিক মিন, মিন মানে গড়। কোন সংখ্যাগুলো? ফার্স্ট n ন্যাচারাল নাম্বার। কিছুক্ষণ আগেই আমরা শিখলাম n সংখ্যক ন্যাচারাল নাম্বারের যোগফলের সূত্র আমরা শিখেছিলাম। কি শিখেছিলাম? যে সাম অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বার, n ন্যাচারাল নাম্বার। কি ছিল সূত্রটা? n ইন্টু n প্লাস 1/2 ছিল। এবার যেহেতু বলেছে অ্যারিথমেটিক মিন, তাহলে গড়, তাহলে কতগুলো ন্যাচারাল নাম্বারের যোগফল ছিল এইটা? n সংখ্যা ন্যাচারাল নাম্বারের। ধরো 5টা সংখ্যার যদি যোগফল হয় 25, 5টা সংখ্যার যোগফল যদি হয় 25, তাহলে 5টা সংখ্যার গড় কী হবে? 25কে 5 দিয়ে ভাগ করতে হয়। ঠিক একইভাবে n সংখ্যক ন্যাচারাল নাম্বারের যোগফল যদি এটা হয়, মানে এটাকে বলা হয় Sn। Sn যদি হয় তাহলে এদের গড় কী হবে? অ্যারিথমেটিক মিন মানে গড়, অ্যারিথমেটিক মিন of n, arithmetic mean of first n natural number, arithmetic mean of first n natural number কি হবে? তাহলে আমরা বলতে পারি যোগফল যেটা ছিল n ইন্টু n প্লাস 1/2 যেটা এসছে, ওই কী করতে হবে? n দিয়ে ভাগ করতে হবে। মানে ভাগ মানে এখানে নিশ্চয়ই n বসে যাবে, n কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো?
n plus 1/2 কোথায় আছে n plus 1/2? How many composite numbers are there from 53 to 97? প্রথমে আমরা কনসেপ্ট ক্লিয়ার করি যে এই যে বলছে যে 53 to 97 এর মধ্যে কতগুলি কম্পোজিট নাম্বার আছে। আচ্ছা, কিছুক্ষণ আগে আমরা জায়গায় লক্ষ্য করেছিলাম যে 50 থেকে 100 এর মধ্যে কিন্তু ভালো করে খেয়াল করবেন, 50 থেকে 100 এর মধ্যে প্রাইম নাম্বার কতগুলো রয়েছে? 10খানা প্রাইম নাম্বার রয়েছে, 10 প্রাইম নাম্বার। আচ্ছা একটা জিনিস বলো তো এখানে 10-এর পরে 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। যদি তোমাকে বলে 10 থেকে 20-র মধ্যে কতগুলি নাম্বার রয়েছে, তাহলে কী করে করবো? 10 থেকে 20-র মধ্যে কতগুলি নাম্বার রয়েছে কী করে বার করবো? 20 থেকে 10 বিয়োগ করবো, যেটা বিয়োগ করার পরে তার থেকে আবার 1 বিয়োগ করবো, তাহলে কত হবে? 20 থেকে 10 বিয়োগ করলে কত হয়? 10। 10 থেকে 1 বিয়োগ করলে 9। এবার বিয়োগ করো, মাঝখানে 9খানা নাম্বার রয়েছে কিনা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। বুঝতে পারলাম মাঝখানে 9খানা নাম্বার রয়েছে। ঠিক একইভাবে বলো তো 50 থেকে 50-এর পরে কী আসবে? 51, 51-এর পরে কী আসবে? 52, 53, তারপরে চলতেই থাকবে। একইভাবে সে সেখানে এসে 97, 98, 99, 100। এখন বলো তো 50 থেকে 100 এর মধ্যে মোট কতগুলি নাম্বার রয়েছে কী করে বার করবো? তাহলে 100 বিয়োগ 50, তার থেকে কী করবো? আবার 1 বিয়োগ করে দেবো। তাহলে কতগুলো নাম্বার দেখতে পাচ্ছি এখানে? 50 থেকে 100 থেকে 50 বিয়োগ করলে 50, আর তার থেকে 1 বিয়োগ করলে কতগুলো হয়? 49। তাহলে এই জায়গাটুকুর মধ্যে কতগুলি নাম্বার রয়েছে? 49খানা নাম্বার রয়েছে। আমরা কি জেনেছি কিছুক্ষণ আগে? 50 থেকে 100 এর মধ্যে, 50 থেকে 100 এর মধ্যে, মাঝখানে 100 এর মধ্যে কতগুলি প্রাইম নাম্বার রয়েছে? এর মধ্যে 10টা প্রাইম নাম্বার রয়েছে। আমাদের বিষয়বস্তু কি বলছে? কম্পোজিট নাম্বার আমাদের বিষয়বস্তু। তাহলে লক্ষ্য করো, যদি এখান থেকে এখানে প্রাইম নাম্বার হচ্ছে 10খানা, আর এখান থেকে এই মাঝখানে মোট সংখ্যা টোটাল নাম্বার কতগুলো রয়েছে? টোটাল নাম্বার 49। তাহলে টোটাল নাম্বার থেকে নাম্বার দুখানা এখানে যদি প্রাইম এবং কম্পোজিট যদি ভাগ করি সংখ্যাকে, একটা সংখ্যাকে যদি প্রাইম এবং কম্পোজিটের ভিত্তিতে ভাগ করি, তাহলে কি হবে? তাহলে আমি যদি টোটাল নাম্বার থেকে যদি প্রাইম নাম্বারটা বাদ দিয়ে দিই, তাহলে কী পাবো? কম্পোজিট নাম্বার পাবো। তাহলে 50 থেকে 100 এর মধ্যে তাহলে কম্পোজিট নাম্বার কতগুলো রয়েছে? কম্পোজিট নাম্বার কী করে পাবো? 49 থেকে তাহলে 10 কী করতে হবে? বিয়োগ করে দাও। তাহলে কত হলো? 39। কিন্তু আমার লক্ষ্য কি? আমার লক্ষ্য হলো 53 থেকে 97-এর দিকে যাও। 53 থেকে 97-এর দিকে যাও। তাহলে 53টা দেখে নিতে হবে এবং 97টা দেখে নিতে হবে। 53 কি কম্পোজিট নাম্বার? কম্পোজিট নাম্বার নয়। তাহলে 53টা নিয়ে কোনো টেনশন নেই। 97টাই কম্পোজিট নাম্বার, 97টা কম্পোজিট নাম্বার নয়। 53 ধরতে হবে না, 97 ধরতে হবে না। তাহলে এবার লক্ষ্য করো, আমাকে 51 থেকে আস্তে আস্তে এদিকে আসতে হবে। 51 থেকে আস্তে আস্তে 53 দিকে আসতে হবে, আর 99 থেকে এদিকে আস্তে আস্তে 97 দিকে আসতে হবে। এখন তো প্রথম সংখ্যা রয়েছে 51। 51টা কি প্রাইম নাম্বার না কম্পোজিট নাম্বার? অবশ্যই কম্পোজিট নাম্বার, কারণ 51কে লেখা যায় 3 × 17। 3 × 17 51। তাহলে 51টা কি একটা কম্পোজিট নাম্বার? তাহলে একটা কম্পোজিট নাম্বার কি হলো? বাদ চলে গেল। একটা কম্পোজিট নাম্বার কি হলো? বাদ চলে গেল। আর একটা কম্পোজিট নাম্বার রয়েছে 52। কোনো সংখ্যার শেষে 2 থাকে, সেই সংখ্যাটা অবশ্যই কম্পোজিট নাম্বার হয়। তাহলে 52-এর জন্য আবার একটা 1 বিয়োগ গেল। ঠিক একইভাবে দেখো 99, 99, 9, 11, 99, 99টাও কম্পোজিট নাম্বার। 99-এর জন্য আরেকটা কী হবে? আরেকটা সংখ্যা বাদ চলে যাবে। এর কম্পোজিট নাম্বার। আমার কম্পোজিট নাম্বারগুলো কোথেকে নিতে হবে? 53 থেকে 97-এর মধ্যে নিতে হবে। আবার লক্ষ্য করুন 98। 98 কী সংখ্যা? 98 হলো কম্পোজিট নাম্বার। তাহলে আমাকে 98-এর শেষে যেহেতু 8 কম্পোজিট নাম্বার, তাহলে 98-এর জন্য একটা সংখ্যা বাদ দিতে হবে। এবার দেখো 97। 97 থেকে 53-এর মধ্যে আমাদের বের করতে হচ্ছে এই জায়গাটুকুর মধ্যে কতগুলো কম্পোজিট নাম্বার আছে। 97 তো বাদ যাবে না, কারণ 97 প্রাইম নাম্বার। তাহলে এই কটাই আমাদের বাদ চলে যাবে। তাহলে কত? 1, 2, 3, 4। 19 থেকে 4 বাদ চলে গেলে কত থাকে? 35। একটা অঙ্ক রয়েছে, ফাইন্ড দ্য সাম অফ 6 + 8 + 10 + 12 + 14 + করে 40 পেলেন। যে
যেটি এসএসসি এমটিএস 2017 সালে এসেছে। কীভাবে সলভ করা যায়? 6 প্লাস 8 প্লাস 10 প্লাস 12 প্লাস 14 প্লাস ডট করে 40। প্রত্যেকটি সংখ্যা দেখতে পাচ্ছি 6, 8, 10, 12, 14 প্রত্যেকটা ইভেন্ট সংখ্যা। তাহলে প্রত্যেকটা 2 এর মাল্টিপিল, যেহেতু 2 এর মাল্টিপিল তাহলে আমি 2টাকে কমন নিয়ে নিচ্ছি। 2 কমন নিলে কী হবে? একটু সরিয়ে নিচ্ছি। 2 কমন নিলে কী হবে? 3, 2 3 দুগুণে 6, 8 রয়েছে 2 4 দুগুণে 8, 10 রয়েছে 2 5 দুগুণে 10, 12 রয়েছে 2 6 দুগুণে 12, 2 7 দুগুণে 14, এরকম করে ডট করে 2 দুগুণে 40। এই পর্যন্ত জানাচ্ছে। আচ্ছা আমরা লক্ষ্য করো এই জিনিসটা দেখার জিনিস কিছু মনে পড়ছে যে 3, 4, 5, 6 মানে স্বাভাবিক সংখ্যার যোগফল, কিন্তু কিছু জিনিস মিসিং রয়েছে। যদি এখানে 1 থাকতো আর যদি এখানে 2 থাকতো যোগ হয়ে, তাহলে কি বলতাম যে 1 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল। দুটো কি ছিল? মিসিং। এই দুটোকে কী করলাম? আমি জোর করে নিলাম। এই দুটোকে যদি জোর করে নিই তাহলে ওই দুটো সংখ্যা কী করতে হবে? বিয়োগ করে দিতে হবে। যে 1টা নিয়েছিলাম এখানে, সেই 1টা এখানে কী করলাম? বিয়োগ করলাম। যে 2টা নিয়েছিলাম এখানে, সেই 2টা কী করলাম? এখানে বিয়োগ করলাম। এবার দেখতে পাচ্ছি এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটা, এই 20 পর্যন্ত, এটা কী হলো? এটা হলো 20টি স্বাভাবিক সংখ্যার যোগফল। প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার যোগফল সূত্র আমাদের জানা আছে। তাহলে কী ছিল? 2টা বসে গেল n × n + 1/2। n মানে কত? এখানে 20 রয়েছে। তাহলে 20 × 20 + 1 মানে কত? 21/2। এটা দেখো -1 আর -2 মানে কত হবে? -3। এবার কাটাকাটি হয়ে যাচ্ছে এখান থেকে। 2 10 দুগুণে 20, 2 বসলো, 21কে 10 দিয়ে গুণ করলে হলো 210 বিয়োগ 3। তাহলে 2 আর 210কে 3 দিয়ে বিয়োগ করলে কত হয়? 200 কত? 7। আচ্ছা এবার এখানে গুণ করে দেবো। 7 দুগুণে 14, 4 হাতে নিলে 1 2 0 0 2 14 4 নিলে 2 0 0, একটা বসে গেল। 2 দুগুণে 4, 414। এটাকে আরেক রকমভাবে সলভ করা যায়। আমরা একটা সমান্তর প্রবৃত্তির সূত্র করেছিলাম, মনে আছে? a + d, a + 2b, a + 3d, মানে ডিফারেন্সটা যেখানে বলেছিলাম d করে আসছে। সূত্র হয়েছিল পদ সংখ্যা /2 মানে n/2, 2 × প্রথম পদ মানে 2a, পদ সংখ্যা /2, 2 × প্রথম পদ প্লাস n - 1 × সাধারণ অন্তর মানে n - 1 × d দিয়ে সূত্র ছিল। ঠিক একইভাবে খেয়াল করো যে সংখ্যাটা দেওয়া আছে 6, 8, 10, 12 টোটাল করে কত আছে? 40। আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গায় অন্তর কত করে রয়েছে? 2। 6-এর পরে 8, 8-এর পরে 2 আবার 10, 10-এর পরে আবার 2 গেলে 12। মানে এই জিনিসটা মেনে চলছে। এবার আমাকে এখানে বার করতে হবে তাহলে কতগুলো মোট পদ রয়েছে। একটু চিন্তা করে দেখো এখানে এটাকে যদি ভাঙি কীরকম হয়? 2 × 3, এটা লক্ষ্য করো 2 × 4, এটা লক্ষ্য করো 2 × 5, একদম সিলিংটা কত হবে? 2 × 2। মানে আমার কী হবে? ভাঙার উদ্দেশ্যটা হলো এই জায়গাটায় কতগুলি সংখ্যা আছে সেটাকে জাস্ট বুঝে নেওয়া। 3 থেকে শুরু হয়েছে, 3 4 5 করে 20 পর্যন্ত গিয়েছে। তাহলে কী কী মিসিং আছে? 1 মিসিং আছে, মানে 2 গুণিতক 1টা মিসিং রয়েছে, 2 গুণিতক 1টা মিসিং রয়েছে, আর 2 গুণিতক 2টা মিসিং রয়েছে। এই দুটো নেই, এই দুটো এই জায়গাটা নেই। তাহলে যদি 1 থেকে 20 পর্যন্ত থাকতো তাহলে কতটা সংখ্যা থাকতো? 1 থেকে 20 পর্যন্ত 20টা সংখ্যা। তাহলে আমার যেহেতু 1 আর 2টা নেই, তাহলে 20 থেকে 2টো কমে গেছে। তাহলে কতখানা সংখ্যা রয়েছে? মোট সংখ্যা হলো 18খানা। আমরা সূত্র জানতাম পদ সংখ্যা মানে n, পদ সংখ্যা /2। তারপরে কি ছিল? 2 × প্রথম পদ, 2 × প্রথম পদ মানে কি? এখানে 6 রয়েছে, 2 × প্রথম পদ প্লাস n - 1, n মানে এখানে কতখানা সংখ্যা পেয়েছি? 18। তাহলে 18 বিয়োগ 1, n - 1 কিন্তু সাধারণ অন্তর, সাধারণ অন্তর কত করে আসছে? 2 করে আসছে। ব্যাস, এবার কাটাকাটি করলে হয়ে যাবে। 18 বসে গেল, 2টা ছিল, এখান থেকে 2 বের করে আনো। এখানে 2 রয়েছে, এখানে 2 রয়েছে, 2টা বের করে আনো। 2টা বের করলে এখানে পড়ে থেকে 6, আর এখানে 18 থেকে 1 বিয়োগ হয়ে গেলে কত করে থেকে? 17। এই 2 এর সঙ্গে এই 2 কেটে গেল, তাহলে পুরো হইল 18 আর 7 6 13, 3 হাতে রইল 1 থেকে 2 গুণ করো। 3 আসছে 24, 4 হাতে রইল 2, 3 1 3 হাতে 2 রয়েছে, 3 1 3 8 2 16, 16 আর 3 19, 19 আর 2 21, 21 1 হাতে রইল 2, 2 1 2 আর 2 4।
ঠিক তারপরে দেখো আরো একটা কোশ্চেন আছে, হাউ মেনি নাম্বার বিটুইন 1000 and 500 5000 1000 and 5000 আর এক্স্যাক্টলি ডিভাইজেবল বাই 225। মানে এখানে মানে অঙ্কের প্রত্যেকটা শব্দ যদি গুরুত্বপূর্ণ, এখানে বিটুইন কথাটা ভালো করে লক্ষ্য করো। বিটুইন বিটুইন মানে কি, 1000-এর থেকে বেশি হতে হবে, 5000-এর থেকে কম হতে হবে, এবং এই সংখ্যাগুলো অবশ্যই 225-এর গুণিতক হতে হবে। তাহলে আমাকে কি করবো, আমি কি প্রত্যেকটা গুণগুলো করে দেখবো? তাহলে অনেক সময় সাপেক্ষ হবে। কম্পিটিটিভ এক্সামে কি করতে হবে, সময়টা বাঁচাতে হবে। তাহলে আমরা চেষ্টা করবো যে কীভাবে সহজে করা যায়। দেখো যে 1000 সংখ্যাটা রয়েছে, যেটা শুরুর সংখ্যা, সেই সংখ্যাকে আমি 225 দিয়ে ভাগ করব। তাহলে 225কে ভাগ করছি, 225 দিয়ে ভাগ করছি কাকে? 1000-কে। আমরা যদি 4 খাওয়াই দেখতে পাই, 4 খাইয়ে দেখি কত হয়। 4 যদি গুণ করি, 4 5 20 শূন্য, হাতে রইল 2, 4 2 8 আর 2 10 শূন্য, হাতে রইল 1, 4 2 8 1 9, বিয়োগ করছি 0 0 9 আছে কত হলো 10 1। তাহলে 100 কি রয়েছে, ভাগশেষ রয়েছে। তাহলে আমি বুঝতে পারলাম 225-এর যে 4 গুণিতক, মানে 225-কে 4 দিয়ে গুণ করলে যে সংখ্যাটা আসে, সেই সংখ্যাটা অবশ্যই 1000-এর থেকে কম। কিন্তু আমাকে কি করতে হবে, আমাকে করতে হবে 1000-এর থেকে বেশি নিতে হবে, মানে 1000 থেকে বড় এবং 5000-এর থেকে ছোট সেই সংখ্যাগুলোকেই বের করতে হবে, যারা কিনা 225-এর গুণিতক হয়ে আসবে। তাহলে নিশ্চয়ই এই 1000 সংখ্যাটাকে নিশ্চয়ই যেটা তার থেকে বেশি নিতে হলে 225-কে 4 দিয়ে গুণ করলে হবে না, 225-কে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি বুঝতে পারলাম সেই সংখ্যা যারা কিনা এর মধ্যে রয়েছে শুরু হচ্ছে কোত্থেকে, 225-কে 5 দিয়ে গুণ করতে হবে। যে সংখ্যাটা আছে সেটা হবে প্রথম সংখ্যা। এবার লক্ষ্য করবো, প্রথম সংখ্যা দিয়ে যেমন ভাগ করলাম, ঠিক একইভাবে শেষ সংখ্যা যেটা রয়েছে 5000, এই 5000-টাকেও ভাগ করে দেবো। কত দিয়ে ভাগ করবো, 225 দিয়ে, যেহেতু 225-এর গুণিতক খুঁজতে হবে, তাহলে 225 দিয়ে ভাগ করছি। তাহলে 225-কে 2 দিয়ে গুণ করলে কত হয়, 2, 5 2 10 শূন্য, হাতে রইল 1, 2 2 4 1 5, 2 2 4 0, 5 কত 10 5 দিয়ে 10 ভাগ করলে 4 5 5 করে গেল 0, আবার 0 রাখবো, আবার 2 খাও, তাহলে কত হবে, আবার নিশ্চয়ই 450 হবে। 0 5 কত হলো 10 5 দিয়ে 10 হাতে রইল 4 5 5 করে গেল 0। এবার লক্ষ্য করো 225-কে 2 দিয়ে যখন আমি গুণ করছি, মানে 22 দিয়ে যখন গুণ করছি, তখন দেখতে পাচ্ছি ভাগশেষ হচ্ছে কত 50। তার মানে 225-এর 22 গুণিতক, মানে 22 দিয়ে গুণ করার পরে যে সংখ্যাটা আসছে সেই সংখ্যাটা 5000-এর থেকে ছোট হচ্ছে, মানে এর মধ্যে থাকছে। তাহলে আমি বুঝতে পারলাম এই যে মাঝখানে যেগুলো নিতে হবে তার মধ্যে সব থেকে প্রথম সংখ্যাটা ছিল 225-এর 5 গুণিতক, আর লাস্ট যে সংখ্যাটা পাচ্ছি সেই সংখ্যাটা কত হবে, 225-এর কত গুণিতক হবে, 22 গুণিতক হবে। তাহলে কি বুঝতে পারলাম সংখ্যাগুলো কিরকম হবে, 225 গুণ 5, তারপরে হবে 225 গুণ 6, তারপরে হবে 225 গুণ 7, এভাবে চলতে থাকবে। শেষ সংখ্যাটা কি হবে, 225 গুণ 22। তাহলে আমাকে বার করতে হলে যে এরকম কতগুলি সংখ্যা থাকবে। তাহলে দেখো লক্ষ্য করো, প্রথম সংখ্যা হলো 5, তারপরে 6 7, এরকম করে 22খানা সংখ্যা আছে। আচ্ছা বলো তো 1 থেকে 2 3 করে 22 পর্যন্ত মোট কতখানা সংখ্যা, 22খানা সংখ্যা। তার মধ্যে কোন সংখ্যাগুলো মিসিং আছে, 1 থেকে 4, এই 1 থেকে 4 পর্যন্ত এগুলো কি বাদ রয়েছে। তাহলে আমার 1 থেকে 22 পর্যন্ত 22খানা সংখ্যা, তার থেকে 4টা যদি বাদ চলে যায়, তাহলে 22 বিয়োগ 4 কতগুলো করে থাকে, 8 হলো না। এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছি আমরা এখন, out of 6 consecutive natural numbers if the sum of first 3 is 27, what is the sum of other 3? কনজিকিউটিভ নাম্বার মানে পরপর ন্যাচারাল নাম্বার, মানে পরপর স্বাভাবিক সংখ্যার যোগফল। প্রথম তিনটি মানে 6টা পরপর স্বাভাবিক সংখ্যার মধ্যে প্রথম তিনটির যোগফল আছে 27, তাহলে পরের তিনটির যোগফল কত সেটা আমাদের জানতে চাইছে। তাহলে আমরা জানি না, প্রথমে যদি এরকম মনে করে নেওয়া যায় যে প্রথম তিনটি ন্যাচারাল নাম্বার হলো x, কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার x, x + 1, x + 2,
তারপরেরটা কী হবে নিশ্চয়ই এক্স প্লাস 3 হবে, তারপরেরটা নিশ্চয়ই এক্স প্লাস 4 হবে, তিনখানা হলো আর তিনখানা হলো এক্স প্লাস 5 হবে। এখন ওদের কথা অনুযায়ী এই তিনখানা কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বারের যোগফল কত হবে? একটা এক্স, দুটো এক্স, তিনটে এক্স, তাহলে 3x আর 1 প্লাস 2 মানে 3। এর মানটা কত দেওয়া আছে? 27। এটা ইজ ইকুয়াল টু 27। তাহলে এখানে 3x এর মান কত দেওয়া আছে? 27 থেকে এদিকে 3 বিয়োগ হয়ে যাবে, তাহলে চলে আসবে 24। x এর ভ্যালু চলে আসে 8। x এর ভ্যালু যদি 8 হয় তাহলে 8 এর সঙ্গে 3 যোগ করলে এইটার ভ্যালু হচ্ছে 11, এটা যোগ করলে 8 4 এ হবে 12, এটার ভ্যালু হবে 8 5 এ 13। আচ্ছা এবার লক্ষ্য করবো, একেবারে বসে বসে যোগ করার দরকার নেই, অপশান দেখেই করতে হবে। এখানে লাস্ট ডিজিট কত আছে? 3, এর লাস্ট ডিজিট আছে 2, এর লাস্ট ডিজিট আছে 1, 3 এ 2 এ 5, 1 এ 6, কার লাস্ট ডিজিট 6 সেইটা হবে অ্যান্সার। হয়ে গেল। তাহলে আরেকটা অঙ্ক আছে, এখানে দেখো বলছে 2 টু দি পাওয়ার 25 প্লাস 2 টু দি পাওয়ার 26 প্লাস 2 টু দি পাওয়ার 27 ইজ ডিভাইজেবল বাই, এই তিনটে সংখ্যার মধ্যে চারখানা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা হবে? এটা পড়েছে এসএসসি সিজিএল প্রি 2017 সালে এটা পড়েছে। আচ্ছা এটা কীভাবে করা যেতে পারে? আচ্ছা এখানে দেখতে পাচ্ছি 2 টু দি পাওয়ার 25, 2 টু দি পাওয়ার 26 এবং 2 টু দি পাওয়ার 27 এর মধ্যে তিনটে জিনিসের মধ্যে কিছু কমন না যায়, সবার মধ্যে যেটা আছে 2 টু দি পাওয়ার 25টাকে আমি কমন নিলাম, তাহলে 2 টু দি পাওয়ার 25 কমন নিলে এখানে পড়ে থাকবে 1, এখানে পড়ে থাকবে 2 টু দি পাওয়ার 1, এখানে পড়ে থাকবে 2 টু দি পাওয়ার 2। তাহলে এটা কত হচ্ছে? 2 টু দি পাওয়ার 25 বসে থাকলো, তাহলে এখানে 1, 2 1 এ 3, আর এখানে 2 এর স্কয়ার 4, 4 এ 3 এ 7, এই সংখ্যাটা অবশ্যই 7 দ্বারা ডিভাইড হবে। এখানে আরেকটা আমরা দেখতে পাচ্ছি হোয়াট ইজ দ্য ভ্যালু অফ একটা সংখ্যা ওখানে দেওয়া আছে, এটা কোনো এসএসসি সিজিএল মেটস 2022 8 ইউজ এসেছে। আচ্ছা যে সংখ্যাটা দেওয়া আছে চেষ্টা করি 99। সেখানে আমরা তো জানি যে a1/a এটাকে লেখা যায় এরকমভাবে a প্লাস 1/a, মাঝখানে এই জায়গাটা প্লাস এরকম করে দেওয়া যায়। তাহলে এখানে যে 99 99 99 সবগুলো আছে, সবগুলোকে আমি প্লাস করে নিই। এখন ব্যাপারটা হলো কতগুলি 99 আছে সেটা একটু পরে জানতে পারবে। এই যে ফ্র্যাকশনগুলো রয়েছে এখান থেকেই বোঝা যাবে যে কতগুলি 99 বা কতগুলি টার্ম এর মধ্যে ঢুকিয়ে রয়েছে। তাহলে এই ফ্র্যাকশনগুলো যদি এক জায়গায় লিখি তাহলে কত হবে? 11/99 প্লাস 13/99 প্লাস 15/99, এইভাবে গিয়ে 67-এ গিয়ে শেষ হবে 67/99। আচ্ছা আমরা একটা সমান্তরাল প্রগতির একটা সূত্র পড়েছিলাম যে a প্লাস ডি প্লাস a প্লাস 2d প্লাস এরকম করে চলছিল, যেখানে ডিফারেন্স দেখতে পাচ্ছিলাম যে প্রথমটার সঙ্গে পরেরটার ডিফারেন্স হতো ডি, তারপরে একটা আবার আসতো ডি। সেক্ষেত্রে এই 0 থেকে মানে এখান থেকে 0 থেকে শুরু করে এনের টার্ম যেটা থাকতো সেটা কি থাকতো? a প্লাস n মাইনাস 1 ইন্টু সাধারণ অন্তর্গড় ডি, এটা ছিল এনের টার্ম। এটাকে আমরা tn দ্বারা ডিনোট করি। tn মানে হলো এর টার্ম, তাহলে tnটা আমরা পেতাম a প্লাস n মাইনাস 1 ডি, এই ফর্মে দেখতে পেতাম। তাহলে ঠিক একইভাবে আমরা এখান থেকেও বলতে পারি, এই জায়গাটা লক্ষ্য করো এই ফ্র্যাকশনগুলোতে প্রত্যেকের নিচে 99 রয়েছে, তাহলে আমি নিচে 99 দিয়ে দিচ্ছি, উপরে রয়েছে 11 প্লাস 13 প্লাস 15 ডট 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 করে কত আছে? 67। তাহলে ঠিক এই জায়গাটার সঙ্গে তুলনা করে দেখো আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। কত বেড়ে যাচ্ছে? 11 থেকে 13 2 বাড়লো, 13 থেকে 15 আবার 2 বাড়লো, এরকম করে 2 বেড়ে যাচ্ছে। তাহলে এই যে সংখ্যামালা রয়েছে এই 67টা কততম টার্ম সেটা আমাদের দেখার বিষয়। 67টাকে যদি দেখতে চাই কততম টার্ম tn মানে কত? tn মানে 67,
এই টেনটা কী করে বার করবো, কততম টার্ম কী করে বার করবো, প্রথম পদ, এ মানে তো এখানে প্রথম পদ হয়, এখানে কে রয়েছে, এখানে সংখ্যাটা রয়েছে 11, তাহলে এ হলো 11 প্লাস n-1, কতগুলো n মানে কতগুলো সংখ্যা রয়েছে সেটা আমি জানি না, তাহলে n-1 বসিয়ে দিলাম। আর ডি মানে হলো ডিফারেন্স, এখানে ডিফারেন্স কত রয়েছে, 2 করে ডিফারেন্স রয়েছে, তাহলে 2টা এখানে বসিয়ে দিলাম। এবার এখান থেকে সলভ করলেই পেয়ে যাবো যে n এর মান কত, এই জায়গা থেকে সলভ করবো, তাহলে n-1 সমান সমান কত হবে, এটা থেকে 11 বিয়োগ করে দাও, 67 থেকে 11 বিয়োগ করে দাও, 7 থেকে 1 বিয়োগ করলে 6, 6 থেকে 1 বিয়োগ করলে 5, আর 2টা ভাগ হয়ে গেল, তাহলে কত হলো 28 দুগুণে 56, n এর ভ্যালু কত হলো 29। তাহলে n এর ভ্যালু যে 29টা এলো, তার মানে বুঝতে পারলাম এখানে কতগুলো টার্ম রয়েছে, 29 খানা। ঠিক একইভাবে এখানে 99 কতখানা আছে, আপ টু 29, 29 খানা এরকম 99 রয়েছে। তাহলে এবার আমরা কি বলতে পারি, এখান থেকে 29 খানা 99কে যোগ করলে কত হবে, 99 ইন্টু 29, এটুকু বোঝা গেল। এই জায়গাটা ফ্র্যাকশনটা কি করে বার করবো, নিচে তো 99 বসেই আছে, উপরের সংখ্যাগুলো যেটা যোগফল, সেই যোগফলের সূত্র আমরা জেনেছিলাম, কি জেনেছিলাম, পদ সংখ্যা ডিভাইড বাই 2, কতগুলো পদ রয়েছে এখানে এক্ষুনি বার করলাম, n মানে 29, তাহলে 29/2 পদ সংখ্যা ডিভাইড বাই 2 হলো। তারপরে কি হবে, 2 ইন্টু প্রথম পদ, প্রথম পদ মানে কত 11, 2 ইন্টু প্রথম পদ প্লাস n-1, n মানে পদ সংখ্যা আছে 29টা, 29 থেকে 1 কমে গেলে হয় 28, n-1 ইন্টু সাধারণ অন্তরণে d, সাধারণ অন্তরণে কত করে আছে, 2 করে আছে। এবার কি করলাম, এই 2 এর সঙ্গে এই 2 এবং এই 2 কেটে গেল, মানে নিচের 2 এর সঙ্গে উপরের 2 কেটে গেল, তাহলে এটা আমাকে কি লিখতে পাচ্ছি, এখানে লিখতে পাচ্ছি 99 29, আর এখানে 29 রয়েছে, তাহলে এই 29 থেকে এই 29 কি হচ্ছে, কমন নিয়ে নিচ্ছি, দুটো 29 কমন নিলে প্রথমটায় পড়ে থাকলো 99 প্লাস এখানে দেখো কি পড়ে আছে, 29টা চলে গিয়েছে, মানে শুধু 28 পড়ে গেছে, 11 পড়ে গেছে, 28 এর সঙ্গে 11 যোগ করলে হয় 39, আর নিচে পড়ে রইল 99। আচ্ছা কাটাকাটি করা যেতে পারে 3 দিয়ে, 3 13 39, 3 33 99, তাহলে কি লিখতে পাচ্ছি, এখন বাইরে পড়ে আছে এগুলোটা 29 ইন্টু 99 ছিল, 29টা যেহেতু কমন নিয়ে গিয়েছি, তাহলে পড়ে আছে শুধু 29, আর এটা যেটা এখানে দেখো, এখানে 29টা বসে থাকলো গুণ চিহ্ন দিয়ে, 33কে 99 দিয়ে গুণ করে দেবো, তাহলে 99 ইন্টু 33 প্লাস 13 বসে আছে ডিভাইডেড বাই 33। আচ্ছা মাঝে মাঝে করার সময় চেক করে দেখবে যে অপশান দিয়ে অপশানের সঙ্গে কোনোটা ম্যাচ করে যায় কিনা। যেমন দেখো আমি চেষ্টা করছিলাম 3-27 মানে ইউনিট ডিজিট, 27 আর 3 30, তাহলে লাস্ট ডিজিট 0, কিন্তু সমস্যা হলো এখানে প্রত্যেকটা লাস্ট ডিজিট 0 আছে, তাহলে ওরকমভাবে যাওয়া যাবে না, তাহলে আরও একটু সলভ করে যেতে হবে। ঠিক সলভ করে আরেকটু চেষ্টা করি, 3 লং, আচ্ছা 29টা বসে গেল, নিচে 33 ছিল 33টাও বসে গেল। আচ্ছা 3 লং 27 7 হাতে রইল 2, 3 লং 27 7 হাতে রইল 2, 3 লং 27 3 লং 27 27 54 54 2 56 6 হাতে রইল 5, 3 লং 27 27 5 32 প্লাস কত হলো 13, যোগটা ঠিকঠাক হলো, 3 লং 27 7 হাতে রইল 2, 3 লং 27 3 লং 27 27 57 54 দিয়ে 56 56 হাতে রইল 5, 3 লং 27 27 আর 5 32। আচ্ছা এবার যোগ করি, এখানে 29টা বসে গেল, আচ্ছা যোগ করলে 7 আর 3 10 0 হাতে রইল 1, 1 1 2 6 2 8, 2টা বসে গেল, 3টাও বসে গেল, নিচে কত আছে 33। ফির এখানে অপশান দিয়ে চেষ্টা করছি, 9 ইন্টু 8, 8 লং 72, মানে লাস্ট ডিজিট 0, তার আগের ঠিক ডিজিটটা হবে কত 2, তাহলে এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, মানে এটা একটু ক্যালকুলেটিভ, মানে আরও তোমাকে গুণ করে শেষ পর্যন্ত দেখিয়ে দিতে হবে একবারে, তাহলে আর উপায় নেই। 328 কত দিয়ে গুণ করতে হবে, 29 দিয়ে গুণ করতে হবে, 8 লং 72 2 হাতে রইল 7, 9 দুগুণে 18, 19 20 21 22 23 24 25, 25 5 হাতে রইল 2, 3 লং 27 27 2 28 29,
8 2 16 6, হাতে রইল 1, 2 2 4 1 কে 5, 3 2 6, 2 বসে গেল, 6 5 11 1, হাতে রইল 1, 9 কে 10 5 15 5, হাতে রইল 1, 2 1 3, 6 3 9, তাহলে কত দাঁড়ালো এখানে 9 5 1 2, আর শূন্য ছিল, শূন্যটাকে বসিয়ে দিলাম, নিচে ছিল 33, কোন অপশনটা হচ্ছে 95 120 33, ব্যাস এটাই হলো অ্যান্সার। এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছি, হোয়াট ইজ দ্য সাম অফ ফার্স্ট 20 টার্মস অফ দ্য ফলোয়িং সিরিজ। কি দেওয়া আছে 1 × 2 প্লাস 2 × 3 প্লাস 3 × 4 প্লাস 4 × 5, এরকম করে চলছে। কটা টার্ম এরকম থাকবে 20 টার্ম, মানে একটা টার্ম, দুটো টার্ম, তিনটে টার্ম, এরকম করে 20খানা টার্ম রয়েছে। 20খানা টার্ম নিয়ে যে সংখ্যামালাটা তৈরি হয়েছে সেই সংখ্যামালাটার যোগফল আমাদেরকে ওরা বের করতে হচ্ছে। যে অঙ্কটা এসএসসি সিজিএল মেন 2022 সালে এসছে আমাদের, কীভাবে সলভ করা যায়। আচ্ছা, এই যে সংখ্যাগুলো, যে পদগুলো রয়েছে, একটা পদ, দুটো পদ, এরকম করে রয়েছে, এটা ইঞ্জিনিয়ারের ফর্ম। মানে আমি যদি এনতম পদটা লিখতে চাই তাহলে কীভাবে লেখা যেতে পারে, মানে টিএন, এনতম পদ। একটু আগেই করলাম যে এনতম পদকে টিএন নামে ডাকা হয়। টিএন ইকুয়াল টু, একটা জিনিস লক্ষ্য করো, প্রথম পদ তখন 1, দ্বিতীয় পদ তখন 2, তৃতীয় পদ তখন 3, চতুর্থ পদ তখন 4, পঞ্চম পদ তখন 5। নিশ্চয়ই এনতম পদ যখন হবে তাহলে প্রথমে এন হবে, তার ঠিক পরেরটা লক্ষ্য করো, যততম পদ তার সঙ্গে 1 যোগ হয়েছে, 1-এর সঙ্গে 2 1 যোগ হলে 2, 2-এর সঙ্গে 1 যোগ হলে 3, তাহলে এন এর সঙ্গে 1 যোগ হলে তাহলে কত হবে, n + 1টা হবে। তাহলে আমরা এটা কী বার করলাম, এনতম পদটা বার করলাম। এটাকে একটু সিম্পলিফাই করলে কী দাঁড়াবে, n এর সঙ্গে n গুণ করলে n² প্লাস n এর সঙ্গে 1 গুণ করলে n। এবার আমাদের তো যোগফল বার করতে বলেছে, যোগফলটা কী হয়, এসএন দিয়ে ডিনোট করি। এসএনটা কী হবে, নিশ্চয়ই যোগ করতে হবে, সামেশন যোগ করতে হবে কত থেকে, n = 1 থেকে n = n পর্যন্ত, কতগুলো টার্মের, 1 থেকে n খানা টার্মের যোগফল। সংখ্যামালাটা কি এরকম থাকবে নিশ্চয়ই, n² প্লাস n, তাই না। এটাকে এই সামেশনটা এবার এই পদে আসবে, এই সামেশনটা এই পদে আসবে, তাই এটাকে ভেঙে দিলে কী দেখা যায়, ভেঙে দিলে দেখা যায় সামেশনটা একবার এখানে এসে বসলো, n = 1 to n n² প্লাস সামেশন n = 1 to n n। একটা জিনিস লক্ষ্য করে, এগুলো কিন্তু আমরা আগেও একদম শুরুতে বলে দিয়েছিলাম, 1 থেকে n পর্যন্ত n² টার্মগুলোর যোগফল। একটু ভেঙে দিলে কিরকম দাঁড়ায়, n মানে কি ন্যাচারাল নাম্বার, তাহলে 1² প্লাস 2² প্লাস 3² প্লাস এরকম চলবে, শেষ পর্যন্ত কী হবে n² পর্যন্ত। এই সূত্রগুলো আগে আমরা করেছিলাম। ঠিক একইভাবে 1 থেকে শুরু করে n পর্যন্ত ন্যাচারাল নাম্বারের যোগফল কী ছিল, যদি ভেঙে লেখা যায় 1 প্লাস 2 প্লাস 3 প্লাস রোল করে কী হবে n পর্যন্ত ন্যাচারাল নাম্বার। তাহলে এই সূত্রটা আমাদের জানা আছে, কতগুলি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফলের সূত্র কী ছিল, n × n + 1 × 2n + 1 বাই কত ছিল, n × n + 1 × 2n + 1/6 প্লাস এটা কি হবে, স্বাভাবিক সংখ্যা যোগফলের সূত্র, n সংখ্যক স্বাভাবিক সংখ্যা যোগফলের সূত্র ছিল n × n + 1/2। আর লক্ষ্য করো এই n × n + 1/2টা দুটো থেকে আমি কি করব, কমন নিয়ে নেব, n × n + 1/2টা কমন নিয়ে নিচ্ছি। তাহলে এখানে কি পড়ে থাকবে, উপরে পড়ে থাকলো 2n + 1, আর নিচের দিকে 6 ছিল, 2 চলে এসছে, আর নিচে পড়ে আছে 3, আর এখান থেকে পুরোটা কমন চলে গিয়েছে। তাহলে কি হয়ে গেল, n × n + 1/2, আর নিচে চলে আসলো 3, তাহলে 2n + 1, 3 × 1 = 3। কী দাঁড়ালো শেষ পর্যন্ত, তাহলে এখান থেকে দাঁড়ালো n × n + 1, দুটো n আর 3 একটা 4, মানে মোট এলো, যদি এখান থেকে কমন নিয়ে নিই 2 যদি কমন নিয়ে নিই তাহলে চলে আসবে 2n আর 4, মানে দুটো n ছিল, তার থেকে 2 যদি চলে যায় শুধু পড়ে থাকবে, আর 4 থেকে 2 বের হয়ে গেলে শুধু পড়ে থাকবে 2। আর নিচে কত পড়েছিল, নিচে পড়েছিল 2 × n, এই 2 এর সঙ্গে এই 2 কেটে গেল, সেখানে 3 ছিল, 6 এটা 3 ছিল। তাহলে কি আলটিমেটলি কি দাঁড়ালো, n ×
n+1 ইন্টু n+2 ডিভাইডেড বাই 3। এটা একটা সূত্র কিন্তু মনে রাখতে হবে। এইরকম যদি সিরিজটা থাকে, কোনো সংখ্যা তার ঠিক এক যোগ করে তারপরে সংখ্যা এরকম যদি রিপিট থাকে, এরকম যদি সিরিজ দেওয়া থাকে, এবং আমাদের যদি বলে আপ টু 20 টার্মস, আপ টু 13 টার্মস, আপ টু 14 টার্মস, তাদের যোগফলটা যদি বের করতে বলে, তখন আমাকে ডাইরেক্ট মনে রাখতে হবে এই জায়গাটা কি হয়, n ইন্টু n+1 ইন্টু n+2/3, নিচে 3 দিয়ে ভাগ করতে হয়। আর যতগুলো সংখ্যা বলবে, 20টা বললে n এর জায়গায় 20 বসিয়ে দেবো, 30 বললে n এর জায়গায় 30 বসিয়ে দেবো, দিয়ে সলভ করতে হবে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে 20তম টার্ম পর্যন্ত এরকম যোগফল বার করতে বলেছে। তাহলে n এর ভ্যালু 20 যদি বসিয়ে দিই, n এর ভ্যালু যদি 20 বসিয়ে দিই, 20 ইন্টু 20 + 1 মানে 21 ইন্টু 20 + 2 মানে 22, নিচে কত আছে 3, 3 7 21, তাহলে কত হলো এখানে 7 × 2 = 14, 140 ইন্টু 22 গুণ করে দাও, এটা কত হবে 4 × 2 = 8, 2 × 1 = 2, 4 × 2 = 8, 8 আর 2 এ 10, তাহলে শূন্য হাতে হইলে 1, 2 1 কে 2 1 কে 3, আর শূন্য ছিল শূন্য বসে গেল। 2 4 2 = 8, 2 1 কে 2, 4 2 = 8, 8 আর 2 10, শূন্য হাতে হইলে 1, 2 1 কে 2 1 কে 3, এটাই হবে অ্যান্সার। এখন আমরা কয়েকটা আরো কিছু থিওরেম জেনে নেব এবং সেই রিলেটেড অঙ্ক আবার কিছু পরে করতে শুরু করব। এখানে দেখা যাচ্ছে, দেখো কোনো সংখ্যার ইউনিট ডিজিট 0 2 4 6 8 থাকলে সেই সংখ্যাটি অবশ্যই দুই ধারে বিভাজ্য। মানে কোনো সংখ্যার শেষ সংখ্যা যদি 0 2 4 6 8 থাকে, সেই সংখ্যা অবশ্যই দুই দ্বারা বিভাজ্য হবে। তারপরে কি লেখা আছে, লাস্ট 2 ডিজিট 4 দিয়ে যদি কাটে, তাহলে সংখ্যাটি 4 দিয়ে কাটে, মানে লাস্ট 2 ডিজিট যদি 4 দিয়ে বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি 4 দিয়ে বিভাজ্য হবে। তাহলে আমাকে কোনো একটা সংখ্যা যদি খুব বড় সংখ্যা দিয়ে দেয়, আমি ওই বড় সংখ্যা দিয়ে ঘাবড়ে যাব না। আমি কি করব, ওই সংখ্যাটা যদি 4 দিয়ে বিভাজ্য হয়, মানে ওই সংখ্যাটি 4 দিয়ে বিভাজ্য হবে কিনা জানার জন্য আমি শুধু কি করব, লাস্ট দুটো ডিজিটের দিকে খেয়াল করব। লাস্ট এখানে এই সংখ্যাটায় লাস্ট দুটো ডিজিট কে রয়েছে 24, 24টা কি 4 এর মাল্টিপল, 4 ছক 24, 4 গুণিতক 6, 4 ছক 24, তাহলে অবশ্যই 4 এর মাল্টিপল। যেহেতু 4 এর মাল্টিপল হচ্ছে লাস্ট দুটো ডিজিট, তাহলে আমি বলতে পারি এই পুরো সংখ্যাটাই 4 দিয়ে বিভাজ্য। তারপর এটা কি লেখা আছে, লাস্ট 3 ডিজিট যদি 4 দিয়ে বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি 8 দিয়ে বিভাজ্য হবে। তাহলে কোনো একটা সংখ্যা দেওয়া থাকবে, খুব বড় সংখ্যা, সেই সংখ্যাটা 8 দিয়ে বিভাজ্য হবে কিনা আমরা কীভাবে জানবো, যদি ওই সংখ্যাটার লাস্ট 3 ডিজিট মানে এই সংখ্যাটার ক্ষেত্রে লাস্ট 3 ডিজিট কোনটা আছে, এইটা, এই লাস্ট 3 ডিজিট যদি 8 দিয়ে বিভাজ্য হয়, তাহলে আমি বলতে পারবো যে এই পুরো সংখ্যাটা তখন পেয়ে যাবে 8 দিয়ে বিভাজ্য হবে। তাহলে এত বড় সংখ্যাটা দেখার দরকার নেই, আমি লাস্ট 3 ডিজিট নিয়ে চেক করে দেখবো যে এই লাস্ট 3 ডিজিটটা 8 দিয়ে বিভাজ্য হচ্ছে কিনা। তাহলে দেখে নিই 8 দিয়ে বিভাজ্য হচ্ছে কিনা। তাহলে রয়েছে সংখ্যাটার লাস্ট 3 ডিজিট হলো 4 5 6, একে 8 দিয়ে ডিভাইড করে দেখে নেব। 8 4 32, 5 40, 5 40, 5 লাভলো, 6 লেগে আসলো, 8 7 56, যেহেতু বিভাজ্য হচ্ছে তাহলে এই পুরো বড় সংখ্যাটাও 8 দিয়ে বিভাজ্য হবে। হয়ে গেল। ঠিক একইভাবে বলছে লাস্ট 4 ডিজিট যদি 16 দিয়ে বিভাজ্য হয়, তাহলে ওই পুরো সংখ্যাটাই 16 দিয়ে বিভাজ্য হবে। যেমন দেখেন একটা বড় সংখ্যা দেওয়া আছে, কিন্তু আমার বড় সংখ্যা দিয়ে মাথা ঘামানোর দরকার নেই, লাস্ট 4টে ডিজিটের দিকে খেয়াল করো। লাস্ট 4টে ডিজিট যেহেতু শূন্য আছে, তাহলে বাম দিকে শূন্যের কোনো দাম থাকে না, তাহলে এইটুকুর মধ্যে লাস্ট 4টে ডিজিটের যদি বসানো যায়, তাহলে কত হলো, লাস্ট 4টে ডিজিট হলো 3 3 6। এটা কি 16 দিয়ে বিভাজ্য? চেক করে নেব। 16 2 = 32, 2 আছে কত, 3, 1 লাগলো, 6টা নেমে গেল, 16 1 কে 16, যেহেতু বিভাজ্য হচ্ছে তাহলে এই বড় সংখ্যাটাও কি হবে, বড় সংখ্যাটা 16 দিয়ে বিভাজ্য হবে। ঠিক তার পরেরটা বলছে এ নাম্বার ইজ ডিভাইজিবল বাই 3 only when the sum of its digits is divisible by 3। একটা সংখ্যা অনেক বড় সংখ্যা, সেই সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য হবে কিনা আমরা কিভাবে মুখোমুখি বলতে পারি, যদি ওই সংখ্যাটার সবগুলো ডিজিটকে যোগ করে যোগফলটা 3 দিয়ে বিভাজ্য হয়। তাহলে কি বললাম, একটা বড় সংখ্যা দেওয়া থাকবে, আমি প্রথমেই বলেছিলাম সংখ্যা মানে কতগুলো ডিজিটের
সমষ্টি, কতগুলো ডিজিট পরপর বসে একটা সংখ্যা তৈরি হয়, এক বা একাধিক ডিজিট মিলে সংখ্যা তৈরি হয়। তাহলে সেক্ষেত্রে বলছে একটা সংখ্যা আমি ক্যালকুলেশন না করে মানে ভাগ না করে বলে দিতে পারবো যে সেই সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য হবে কিনা। কি করে বলতে পারবো? বলছে একটা নাম্বার দেওয়া থাকলে সেই নাম্বারের যদি সমস্ত ডিজিটগুলোর যোগফল যদি 3 দিয়ে বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটাও 3 দিয়ে বিভাজ্য হবে। যেমন দেখো একটা সংখ্যা দেওয়া আছে, একটা বড় সংখ্যা দেওয়া আছে, কি দেওয়া আছে 6 2 4 5 4 5 4। তাহলে আমি কি করব? সহজ নিয়মে এই যে সংখ্যাটা রয়েছে সংখ্যাটার প্রত্যেকটা ডিজিটকে যোগ করে দেখব সেই ডিজিটটা 3-এর মাল্টিপল হচ্ছে কিনা। আচ্ছা, এখানে আরেকটু সহজ নিয়ম যদি করতে হয়, যোগ না করে সিঙ্গেল সিঙ্গেল ডিজিট এমন ডিজিটগুলোকে যোগ করো, এমন ডিজিটগুলোকে নিয়ে পেয়ার করো যারা 3-এর মাল্টিপল হবে। যেমন দেখো 6টা হলো নিজেই 3-এর মাল্টিপল, তাহলে কেটে গেল। 2-এর সঙ্গে 4 যোগ করলে 6 হয়, যেটা 3-এর মাল্টিপল, এই দুটোকে নিয়ে পেয়ার করে কেটে গেল। 5-এর সঙ্গে 4 যোগ করলে 5 4 9 হয়, তাহলে 3-এর মাল্টিপল, তাহলে কেটে গেল। তাহলে যেহেতু দেখলাম সবগুলো 3-এর মাল্টিপল করে হচ্ছে, তাহলে এই পুরো সংখ্যাটাই হবে 3 দিয়ে বিভাজ্য। বোঝা গেল? ঠিক একইভাবে বলছে দেখো, এ নাম্বার ইজ ডিভিজিবল বাই 9 ইফ দ্য সাম অফ ইটস ডিজিটস ইজ ডিভিজিবল বাই 9। একই নিয়ম, একটা সংখ্যা দেওয়া থাকবে মানে কতগুলো ডিজিট দেওয়া থাকবে, সেই ডিজিটগুলোর যোগফল, ডিজিটাল সাম যেটাকে বলা হয়, ওই ডিজিটগুলোর যোগফল যদি দেখা যায় 9 দিয়ে বিভাজ্য হবে তাহলে বলবো সংখ্যাটি, পুরো বড় সংখ্যাটি 9 দিয়ে বিভাজ্য। আর যদি বিভাজ্য না হয় তাহলে বলবো সংখ্যাটি 9 দিয়ে বিভাজ্য নয়। যেমন দেখেন একটা উদাহরণ নেওয়া আছে 2 7 4 3 5 9 6। তাহলে এই পুরো সংখ্যাটা 9 দিয়ে বিভাজ্য কিনা তার জন্য আমাকে ভাগ করার দরকার নেই। আমরা কি করব? প্রথমেই চেষ্টা করব এমন পেয়ার নেওয়ার জন্য যেগুলোতে 9 বা 9-এর মাল্টিপল হয়। যদি 9 বা 9-এর মাল্টিপল হয় সেগুলোকে নিয়ে কেটে যাব। যদি দেখা যায় কাটার পরে কোনো কিছু পড়ে না থাকলো তার মানে পুরো সংখ্যাটাই 9 দিয়ে কেটে যাচ্ছে। আর যদি দেখা যায় কিছু পড়ে থাকলো তাহলে বলবো ওই সংখ্যাটা 9 দিয়ে বিভাজ্য না। হয়ে গেল। যেমন দেখা এখানে করছি 2-এর সঙ্গে 7-এর পেয়ার যদি করি 7 2 9, তাহলে 9 মানে 9-এর মাল্টিপল হয়ে যাচ্ছে, 9 1 9, তাহলে কেটে গেল। তাহলে দেখো এবার 4-এর সঙ্গে 5-এর পেয়ার করছে, 5 4 9, তাহলে 9 মানে 9 মাল্টিপল কেটে গেল। 3-এর সঙ্গে 6, 6 3 9 কেটে গেল। আর 9 নিজে 9 মাল্টিপল, দেখো কাটাকাটি করার পরে সংখ্যাটার মধ্যে কিছু পড়ে রইল না। যেহেতু সবগুলো কেটে গেল তাহলে বলা যাবে এই সংখ্যাটি 9 দিয়ে বিভাজ্য। তাহলে জিনিসটা কী দাঁড়ালো? 3 এবং 9-এর নিয়মটা খুব সহজ। যে কোনো সংখ্যা 3 দিয়ে বিভাজ্য কিনা কী করে বলবো? ওই সংখ্যার ডিজিটগুলোর যোগফল যদি 3-এর মাল্টিপল হয় তাহলে বলবো সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য। ঠিক একইভাবে একটা সংখ্যার ডিজিটগুলোর যোগফল যদি 9-এর মাল্টিপল হয় তাহলে বলবো সংখ্যাটি 9 দিয়ে বিভাজ্য। এবার আমরা আসবো 11 দিয়ে বিভাজ্যের নিয়ম। বলছে এ নাম্বার ইজ ডিভিজিবল বাই 11। একটা সংখ্যা 11 দিয়ে বিভাজ্য হবে ইফ দ্য ডিফারেন্স মানে পার্থক্য, ডিফারেন্স অফ সাম অফ ইটস ডিজিটস at odd places and the sum of its digits at even places is either 0 or a number is divisible by 11। মানে এটা 11 দিয়ে বিভাজ্যের নিয়ম কি বললো? যে 11 দিয়ে বিভাজ্যের নিয়ম হলো একটা সংখ্যা দেওয়া থাকবে, সংখ্যা মানে কতগুলো ডিজিট, ওই ডিজিটের যেগুলো অড প্লেসের নাম্বারগুলোর যোগফল এবং ইভেন প্লেসের নাম্বারগুলোর যোগফল, এই দুটো যোগফলের ডিফারেন্সটা যেটা হবে, মানে ধরো অড প্লেসের নাম্বার যোগ করে যেটা আসবে এবং ইভেন প্লেসের নাম্বারগুলো যোগ করে যেটা আসবে, এই দুটোর ডিফারেন্সটা যদি 0 হয় বা যদি 11-এর মাল্টিপল হয় তাহলে আমরা বলতে পারবো ওই সংখ্যাটা 11 দিয়ে বিভাজ্য। এখন দেখে নেওয়া যাক একটা উদাহরণ দিয়ে এরকম জিনিসটা করা যায়। একটা সংখ্যা, এখানে একটা বড় সংখ্যা দেখা যাচ্ছে, তাহলে আমাকে চোখের নিমেষে মানে খুব সহজেই তাড়াতাড়ি বলে দিতে হবে, খুব কম সময়ের মধ্যে বলে দিতে হবে যে এই সংখ্যাটা 11 দিয়ে বিভাজ্য কিনা। তাহলে আমরা কি করবো? প্রথমে দেখো আমি আরো সহজভাবে করলে দেখা যায় একটা করে পেয়ার করবো। বাম দিক থেকে আমি ধরো এদিক থেকে শুরু করলাম, ডান দিক থেকে শুরু করলাম, ডান দিক থেকে কি করছি একটা করে পেয়ার তৈরি করছি, ডান দিক থেকে একটা করে কি করছি পেয়ার তৈরি করছি। মানে ঘড়ি কাটার দিকে আমি একটা করে পেয়ার করছি, ঘড়ি কাটার উল্টো দিকেও তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমি বললাম কি প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা দুটোর মধ্যে পার্থক্য করছি। তাহলে আমি কি করছি, যেহেতু এদিক থেকে এদিকে যাচ্ছি, ডান দিক থেকে বাম দিকে যাচ্ছি, আমি প্রথমটা থেকে দ্বিতীয়টা কি করছি বিয়োগ করছি। ধরো তাহলে 1 থেকে 2 বিয়োগ করছি, তাহলে 1 মানে ছোট, 2 বড়, তাহলে 1 থেকে 2 বিয়োগ করলে -1। তাহলে একইভাবে দেখো 5 থেকে 3 বিয়োগ করলে 5 বড় 3 ছোট, তাহলে বিয়োগ করলে 2। 2 থেকে 7 বিয়োগ 2 ছোট 7 বড়, বিয়োগ করলে কত হবে? নিশ্চয়ই -5 হবে। 6 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 1 হবে। এবার যে জিনিসগুলো দাঁড়ালো, ডিফারেন্স করার পরে যে জিনিসগুলো দাঁড়ালো এইগুলোকে নিয়ে যোগ করো। এগুলো যোগ করলে কি হবে দেখো 5 আর 1, তাহলে -5 -1 -6
আর 2 একে যোগ করলে কত হয়? 3 হয়। তাহলে 3 প্লাস 3 আর মাইনাস 6, ক্যালকুলেশন করলে কত হবে? -3। এই -3টা কি জিরো? জিরো নয়। -3টা কি 11-র মাল্টিপল? 11 বা 11-র মাল্টিপল নয়। তাহলে আমরা বলে দেবো চোখের নিমেষে যেই সংখ্যাটা 11 দিয়ে বিভাজ্য নয়, মানে 11-র মাল্টিপল নয়। বোঝা গেল ব্যাপারটা? এখন আমরা জানবো ডিজিটাল সাম জিনিসটা কি। ডিজিটাল সাম একটা নাম্বারের হয়। আর আমি বলেছিলাম নাম্বার মানে হলো ডিজিটের সমান, এক বা একাধিক ডিজিট একটা নাম্বারের মতো থাকে। তাহলে ডিজিটাল সাম হলো একটা নাম্বার, তার মধ্যে থাকা ডিজিটগুলির সাম। তাহলে ডিজিট এখানে কি একটা নাম্বার দেখতে পাচ্ছি 6, 9, 7, 2, 1, 8, যার এক একটা ডিজিট হলো 8 একটা ডিজিট, 1 একটা ডিজিট, 2 একটা ডিজিট, 7 একটা ডিজিট, 9 একটা ডিজিট, 6 একটা ডিজিট। তাহলে এই ডিজিটগুলোর যোগফলটাই হলো ডিজিট সাম। মানে প্রথম ডিজিট আছে 6, তারপরের ডিজিট হলো 9, তারপরের ডিজিট হলো 7, তারপরের ডিজিট হলো 2, তারপরের ডিজিট হলো 1, তারপরের ডিজিট হলো 8। এগুলোকে যোগ করে দেওয়া। 9 6 15, 15 7, 15 7 22, 16 17 18 19 20 21 22, 22 দিয়ে 24, 24 থেকে 25, 25 আর 8 26 27 28 29 30 31 32 33। তাহলে এই 33 সংখ্যাটাই হলো এই এত বড় সংখ্যাটার ডিজিটাল সাম। ঠিক আছে, আমি এটাও করতে পারবো। একটা নাম্বার দেওয়া আছে, নাম্বার মানে কতগুলো ডিজিট দেওয়া আছে, এগুলোর যোগফল কী করে করবো? 4 2 6, 6 7 6 13, 13 5 18, 18 4 22, 1 23। ব্যাপারটা অনেক সোজা। একটা নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারের মধ্যে কতগুলো ডিজিট থাকবে, সেই ডিজিটগুলোকে অ্যাড করলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটাই হবে ডিজিটাল সাম। একটা অঙ্ক দেখতে পাচ্ছি, ইফ দ্য 8 ডিজিট নাম্বার, একটা সংখ্যা দেওয়া আছে বড় সংখ্যা, ইজ ডিভাইজেবল বাই 88, দেন দ্য মিনিমাম ভ্যালু অফ, একটা সংখ্যা আমরা দেওয়া আছে 4x + y, এর মিনিমাম ভ্যালুটা 4টে অপশনের মধ্যে কোনটি হবে? আচ্ছা, আমরা জানি 88 দিয়ে যে নাম্বারটা ডিভাইজেবল সেই নাম্বারটা 88 এর ফ্যাক্টর দিয়ে অবশ্যই ডিভাইজেবল। তাহলে 88 এর ফ্যাক্টর দুটো কী কী আসতে পারে? 8 আর 11। কেন আমরা এরকমভাবে ভাঙলাম? কারণ আমরা একটা সংখ্যাকে 8 দিয়ে ডিভিজিবল করেছি, আর ওই সংখ্যাটাকে 11 দিয়ে ডিভিজিবল পড়া আছে আমাদের। এবার আমরা জানি একটা সংখ্যা 8 দিয়ে ডিভাইজেবল তখনই হয়, 8 দিয়ে ডিভিজিবল তখনই হয় যদি লাস্ট 3 ডিজিট 8 দিয়ে ডিভাইজেবল হয়। আর লাস্ট 3 ডিজিট কী রয়েছে এখানে? 5 y 6। কোন দিয়ে ডিভাইজেবল হতে হবে? 8 দিয়ে ডিভাইজেবল হতে হবে। এখন আমি তো বুঝতে পারছি না y ভ্যালু কী হবে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আমাকে মিনিমাম ভ্যালু বার করতে বলছে। কার মিনিমাম ভ্যালু বার করতে বলছে? এই সংখ্যাওয়ালাটা। কার মিনিমাম ভ্যালু বার করতে বলছে? এই সংখ্যাওয়ালাটা। এটা হলো 4x + 6y। আচ্ছা বলো তো, এখানে কার সহগ বেশি? y এর সহগ আছে 6, x এর সহগ আছে 4। তাহলে যার সহগ বেশি তার মান যদি বেশি হয় তাহলে পুরো সংখ্যাটা বেশি হয়ে যাবে। মানে আমি বলতে চাইলাম 4x এর সঙ্গে 6y যোগ অবস্থায় আছে, তাহলে y এর ভ্যালু যদি বেশি হয় তার সঙ্গে বেশি সংখ্যা গুণ করতে হবে 6, তাহলে পুরো সংখ্যাটা বেশি হয়ে যাবে। তাহলে আমাকে যদি মিনিমাম ভ্যালু বের করতে হয় তাহলে কী করতে হবে? y এর ভ্যালুটাকে মিনিমাম করতে হবে, y এর ভ্যালুটাকে মিনিমাম করতে হবে। কী বলতে চাইলাম বোঝা গেল? আমি বলতে চাইলাম এই সংখ্যামালাটার মান যদি সবথেকে কম নিতে হয় তাহলে যে সংখ্যামালাটা সব কম সেই সংখ্যামালাটা যে সংখ্যামালাটা যে মানে y এর সহগটা দিতে হচ্ছে মানে 6 বেশি, তাহলে y এর ভ্যালুটা কী করতে হবে? কম নিতে হবে। আর x এর সহগ দেখতে পাচ্ছি কম, তাহলে x এর ভ্যালুটা বেশি নিলে সমস্যা নেই। তাহলে আমি চেষ্টা করবো y এর ভ্যালুটাকে কম নেওয়ার জন্য। তাহলে আমি দেখতে পাচ্ছি y ভ্যালুটা কী করছি? y ভ্যালুটা চেক করে যাবো, সব থেকে কম থেকে আস্তে আস্তে বেড়ে যাবো। দেখবো কোন জায়গাটায় গেলে 8 দিয়ে ডিভাইজেবল হচ্ছে সবথেকে, y এর সবথেকে কম কোন মানের জন্য পুরো সংখ্যাটি 8 দিয়ে বিভাজ্য, তাহলে বলবো ওই y এর মানটা ওইটা হবে। তাহলে প্রথমে ধরো y এর ভ্যালু 0 ধরো, তাহলে কত হবে? 8, 6 48, 49 50, 2 26, বিভাজ্য নয়, 0 নেওয়া গেল না। 1 ধরো, তাহলে 8 6 48, 49 50 51, 3 36, 8 এর নামটা পরে 36 আসে না, 1 হলো না। 2 8 2 মানে 16, 8 2 আছে যেহেতু, 6 48, 49 50 51 52, 52 4 46, 8 নামটা পরে 46 আসবে না, 2টাও হলো না। আচ্ছা 3 দিয়ে দেখি, 8 6 48, 49 50 51 52 53, 5 56, 7 8 56। তাহলে আমি দেখতে পাচ্ছি y এর ভ্যালুটা 3 নিলে
লাস্ট 3 ডিজিটটা 8 দিয়ে ডিভাইজেবল, তার মানে তখন ওই সংখ্যাটা কী হয়ে যাবে 8 দিয়ে বিভাজ্য হওয়ার সম্ভাবনা তৈরি হবে। তাহলে ওই সংখ্যাটা 8 দিয়ে বিভাজ্য হতে পারে যদি ওয়াইয়ের ভ্যালুটা 3 হয়। এখন আমি হতে পারে কেন বললাম, কারণ আমাকে বলে দেওয়া ছিল ওই সংখ্যাটা শুধু 8 দিয়ে বিভাজ্য হলে হবে না, 11 দিয়েও বিভাজ্য হতে হবে। তাহলে 11 দিয়ে বিভাজ্য হওয়ার সূত্রটা সেটাও দেখে নিতে হবে আমাদের। তাহলে সংখ্যাটা ছিল 4278 এক্স আই, ওয়াই মানে এখানে পেলাম আমরা কত, আচ্ছা ওয়াইটা আমি বসিয়ে রাখি, ওয়াই আর 6। এখন যদি সংখ্যাটা 11 দিয়ে বিভাজ্য হয় তাহলে কী করতে হবে, ডান দিক থেকে বাম দিকে প্রত্যেকটা রাশি পেয়ার তৈরি করতে হবে এবং পেয়ার তৈরি করে যোগ বিয়োগ করতে হবে। তাহলে 6 থেকে ওয়াই বিয়োগ করলাম, তাহলে 6 বিয়োগ ওয়াই, এটা কী করলাম 5 বিয়োগ এক্স, এটা কী করলাম 8 থেকে 7 বিয়োগ করলাম 1, 2 থেকে 4 বিয়োগ করলাম -2। তাহলে এটা কী দাঁড়াচ্ছে শেষ পর্যন্ত যোগ বিয়োগ করলে দেখো এক্স এর ভ্যালু মাইনাস আছে, ওয়াই এর ভ্যালু মাইনাস আছে, তাহলে -x -y। আর এখানে পেলাম কত 6 5 11 কে 12, 12 থেকে 2 বিয়োগ হয়ে গেল, তাহলে পড়ে থাকলো কত 10। এর ভ্যালু কী হতে হবে, হয় 0 হতে হবে, 0 হতে হবে, বা কী হতে হবে 11 হতে হবে, বা কী হতে হবে 11 মাল্টিপ্ল হতে হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি যদি ওয়াইয়ের ভ্যালু সব থেকে কম, এখানে যদি 3, এখানে যদি 3, তাহলে এক্স এর ভ্যালু কত হতে হবে 7 হতে হবে। তবে তো 7 আর 3 10, -10 আর +10 কী হবে কেটে যাবে, এবং এটা শর্ত সিদ্ধ করছে কারণ এখানে মিনিমাম ভ্যালু বার করতে বলেছিল। তাহলে আমি মিনিমাম ভ্যালুটা কত পাবো সেক্ষেত্রে 4x + 6y যেটা ছিল, এখানে x এর ভ্যালু 7, 4 7 28 প্লাস y এর ভ্যালু 3, তাহলে 6 3 18, তাহলে 8 8 16 6, হাতে রইল 1, 2 3 1 4, অ্যান্সার হয়ে গেল মিনিমাম ভ্যালু। এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রেটেস্ট পার্ফেক্ট স্কয়ার নাম্বার অফ ডিজিট ইজ, 4টে অপশন দেওয়া আছে, এসএসসি সিপিইউ 2020 সালে এসেছে। এবার দেখো প্রত্যেকটা অপশানে 3 3 6 ডিজিটের নাম্বার আছে এবং গ্রেটেস্ট পার্ফেক্ট স্কয়ার নাম্বার বলছে 6 ডিজিটের গ্রেটেস্ট নাম্বার কত হয়, 1 2 3 4 5টা 6খানা, ঠিক আছে 6খানা 9 হয়। তাহলে আমি কী করবো, এটাকে সেই ছোটোবেলায় যেরকম যে পূর্ণবর্গ রাশি কীভাবে করে বের করতে হয়, বর্গমূল করতে হয় যেভাবে সেভাবে করবো। তাহলে 9 9 81, 1 আছে কত দিলে 9, 8 দিলে, 8 আছে কত দিলে 9, 1 দিলে। এবার কী হবে, দুটো করে সংখ্যা একসঙ্গে পেয়ার নেমে যায়, 9 9, 9 এর ডবল এখানে এসে বসে 18। এবার দেখো এখানে কী এমন বসাবো, কী এমন সংখ্যা এখানে বসাবো যে সংখ্যার সঙ্গে সেই সংখ্যা গুণ করলে কাছাকাছি আসবে। এবার দেখো 18কে যদি 7 দিয়ে গুণ করি, 7 7 49 9, হাতে রইল 4, 7 আসলে 56 আর 4 60, একটা 0 হাতে রইল 6, হাতে 7 আর 6 13। কম হলো আরেকটু বাড়ানোর চেষ্টা করি, 1 8 8কে 8 দিয়ে গুণ করো, 8 8 64 4, হাতে রইল 6, 8 8 64 আর 6, 8 64 4, হাতে রইল 6, 8 8 64 আর 6 70, 70 0 হাতে রইল 7, 8 1 8 7 15। আরও বাড়ানো যেতে পারে, তাহলে কী করবো 188 না 189কে 9 দিয়ে গুণ করো, 189কে 9 দিয়ে গুণ করো, 9 9 81 1, হাতে রইল 8, 9 9 81 1, হাতে রইল 8, 8 9 72, 73 74 75 76 77 78 80, 9 9 81 1, হাতে রইল 8, 8 9 72 8 80 0, হাতে রইল 8, 9 1 9, 8 10 11 12 13 14 15 16 17, তাহলে 1701 হচ্ছে, কাছাকাছি যাচ্ছে। তাহলে 9 দিয়ে গুণ করে দিই, তাহলে কত হলো 1701, 1 আছে কত দিলে 9, 8 দিলে, 9টা টেনে গেল, 7 আছে কত দিলে 8, 1 দিলে। এবার কী হবে, দুটো 9 আবার নামবে, 99 ডবল করো, 9 2 18 8, হাতে রইল 1, 9 2 8 1 19, ঠিক আছে। তাহলে এবার দেখো এখানে এমন একটা সংখ্যা বসাও যে সংখ্যার সঙ্গে ওই সংখ্যা গুণ করলে এইটার কাছাকাছি বা এই সংখ্যা পুরোপুরি মিলে যায়। কত গুণ করতে হবে তাহলে 198, এটাকে আমি ধরো 8 দিয়ে গুণ করছি, 8কে 8 দিয়ে গুণ করছি, 8 8 64 4, হাতে রইল 6, 8 8 64, 6 70 0, হাতে রইল 7, 8 9 72, 72 সাথে 79, 79 9, হাতে রইল 7, 8 1 8 সাথে 15।
তাহলে 8-এ কম হচ্ছে, 9 যেতে হবে, তাহলে আমাদের কোনো উপায় নেই। 9 লং 81 1, হাতে রইল 8, 8 লং 72, 8-এ 80 শূন্য, হাতে রইল 8, 9 লং 81, 81 আর 8-এ 90, 90 এর শূন্য, হাতে রইল 9, 9-কে 9 আর 9-এ 18। তাহলে কত হলো? 9 খাওয়ালাম এখানে, এখানেও 9 খাওয়ালাম, এলো কত? 18, 2 0 1। তাহলে আসছে 1 আছে কত দিলে 9, 8 দিলে 9টা নেমে গেল, 8টাও নেমে গেল, 8 আছে কত দিলে 9, 1 দিলে। তাহলে দেখতে পেলাম এই ভাগশেষটা যদি না থাকতো, এই ভাগশেষটা যদি কম থাকতো, তাহলে কী হতো? এই সংখ্যাটা পুরোপুরি বর্গমূল করা যেত, আর এই সংখ্যাটা পুরোপুরি পারফেক্ট স্কয়ার হতো। এই যে ভাগশেষটা যেটা থেকে গেল, এটা সমস্যা হচ্ছে। তাহলে কী করবো? এটাকে এই জায়গা থেকে বিয়োগ করে দেবো। তাহলে বিয়োগ করে দেখো 8 আছে কত দিলে 9, 8 আছে কত দিলে 9, 1 দিলে, 9 9 মিলে গেল 0, 8 আছে কত দিলে 9, 1 দিলে। আচ্ছা 1 আছে কত দিলে 9, 8 দিলে, তাহলে 4টে সংখ্যা হয়ে গেল, আর 2 9 কি হলো? বসে গেল। কি হলো? 3 3 6 কতগুলো সংখ্যা দেওয়া আছে? 9 9 8 1 0 1 অপশন। এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছি, ইফ একটা বড় সংখ্যা দেওয়া আছে ইজ ডিভাইজিবল বাই বোথ 8 and 11 where m and n are single digit integer then the value of m and n are। আচ্ছা আমরা কিছুক্ষণ আগে যে সূত্রগুলো বা যে থিওরিগুলো জানলাম তার উপরে বেস করে অঙ্কগুলো হবে। সবগুলো থিওরি, আগের জিনিসগুলো পরের জিনিসগুলো সবগুলো মাথায় রাখতে হবে। কাজের যখন আমাদের কাজে লাগবে সেই হিসাবে আমরা কিন্তু এগুলোকে ব্যবহার করবো। সুতরাং আমাদেরকে প্রত্যেকটা জিনিসই মনে রাখতে হবে। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম একটা নাম্বারকে 8 দিয়ে বিভাজ্য হওয়ার নিয়ম, একটা সংখ্যাকে 11 দিয়ে বিভাজ্য হওয়ার নিয়ম। তাহলে দুটো জিনিসকে একসঙ্গে এই জায়গাটায় প্রয়োগ করতে হবে। তাহলে আমরা জানি একটা সংখ্যা 8 দিয়ে বিভাজ্য হবে যদি লাস্ট 3 ডিজিট অবশ্যই 8 দিয়ে বিভাজ্য হয়। আর লাস্ট 3 ডিজিট এখানে কী রয়েছে? লাস্ট 3 ডিজিট রয়েছে 6 7 আর n। এই কত দিয়ে ডিভাইড করবো? 8 দিয়ে। 8 8 64, বিয়োগ করলে 4 আছে কত দিলে 7, 3 দিলে, n লাগলো। 8-এর নামটা করলে একমাত্র 4 8 32, 8 4 32 হয়, 8 5 40, তাহলে আর কিছু আসে না, 40 4 ঘরে চলে আসবে। 3 ঘরে আসতে গেলে কী করতে হবে? 4 খাওয়াতে হবে, 4 আসছে 32, তবে মিলে যেতে হবে। এবং যেহেতু বলছে এখানে 8 এবং 11 দ্বারা বিভাজ্য হবে, তাহলে নিশ্চয়ই n এর ভ্যালুটা 2 হওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই। তাহলে n এর ভ্যালু আমরা জানতে পারলাম, n এর জায়গায় কী হবে? 2 হবে। তাহলে আমরা এই n এর জায়গায় 2 বসিয়ে সংখ্যাটা একবার লিখি। তাহলে কী দাঁড়ালো? সংখ্যাটা আমাদের হাতে এখনো পর্যন্ত কী আসলো? 4 আসলো, m আসলো 3 7 0 9 4 2 6 7 2, এই সংখ্যাটা আসলো। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই সংখ্যাটা 8 দিয়ে বিভাজ্য হবে। এটা আমরা দেখলাম, এটা আমরা এখান থেকে n এর ভ্যালুটা বের করে বুঝতে পারলাম যে এখানে n এর ভ্যালুটা 2 হবে। এখন আমাদের বিষয় হলো যে m এর মানটা বের করা হলো আমাদের উদ্দেশ্য। তাহলে কী করে বার করবো? 11 দিয়ে বিভাজ্য হতে হবে, এই জিনিসটাকে ব্যবহার করবো। তাহলে 11 দিয়ে বিভাজ্য নিয়ম করেছিলাম, যে কোনো দিক থেকে আসতে পারি, বাম দিক থেকে ডান দিক বা ডান দিক থেকে বাম দিক। আমি কি করছি? আমি ডান দিক থেকে বাম দিকে আসছি, একটা করে পেয়ার তৈরি করছি, একটা করে পেয়ার তৈরি করছি, একটা করে পেয়ার তৈরি করছি। যে পেয়ার তৈরি করতে পারবে না তাকে শূন্য বসিয়ে তাকে পেয়ার তৈরি করে নিতে হবে। বোঝা গেল? তাহলে যখন আমি ডান দিক থেকে বাম দিকে এরকম করে আসবো, আসার সময় যখন দেখবো পেয়ার মানে একটা সংখ্যা পড়ে রয়েছে, তখন তাকে 0 সামনে বসিয়ে পেয়ার তৈরি করে দেবো আমরা নিজেদের কাজের সুবিধার জন্য। তাহলে এবার দেখো 2 থেকে 7 বিয়োগ করলে -5, 6 থেকে 2 বিয়োগ করলে 4, 4 থেকে 9 বিয়োগ করলে -5, 0 থেকে 7 বিয়োগ করলে -7, 3 থেকে m বিয়োগ করলে 3 বিয়োগ m, 4 থেকে 0 বিয়োগ করলে 4। যে সংখ্যাগুলো এগুলোকে যোগ করো, মানে প্লাসগুলোকে একদিকে মাইনাসগুলোকে একদিকে। তাহলে 7 5 5 10 7 17, মানে -17 একটা জায়গায় বসে গেল। দেখো 4 4 8 +4 +4 8, 3 11, 11টা প্লাস বসে গেল, আর এমটা মাইনাস ছিল, -m বসে গেল। ওটা সিম্পলিফাই করলে কি দাঁড়ায়? তাহলে এখানে চলে আসবে -11 থেকে 17 চলে গেলে -6 আর -m। এই যে জিনিসটা এলো, বলো তো এই সংখ্যাটাকে 11 দিয়ে বিভাজ্য তখনই বলা যাবে একমাত্র যদি এই জায়গাটায় 0 আসে
অথবা 11-র মাল্টিপিল আসে বা 11 আসে। তাহলে দেখতে পাচ্ছি 6-এর সঙ্গে সবথেকে কম, 6-এর সঙ্গে অনেক কিছু দিলেই 11 মাল্টিপিল আসে। যেমন তুমি বলতে পারো এখানে যদি 11-র মাল্টিপিল আনতে হয় তাহলে 22টা 11-র মাল্টিপিল, মানে -22টা 11-র মাল্টিপিল। তাহলে 6 কত, মানে 6-এর সঙ্গে কত যোগ করলে 22 হবে? 6-এর সঙ্গে কত যোগ করলে 22? আমরা 22 যদি আনতে হয় তাহলে 6-এর সঙ্গে কত যোগ করতে হবে? 16। 16 6 22। তাহলে এম এর ভ্যালু কত নেওয়া যেতে পারে? 16। কিন্তু 16 নেওয়া যাবে না। কেন? কারণ এখানে বলে দেওয়া আছে এম অ্যান্ড এন আর সিঙ্গেল ডিজিট ইন্টিজার। তাহলে সিঙ্গেল ডিজিট মানে 16টা তো সিঙ্গেল ডিজিট হচ্ছে না, ডবল ডিজিট। তাহলে 16টাকে নেওয়া যাবে না, সব থেকে কম কাকে নিতে হবে? তাহলে দেখো 6 বসে আছে, 6-এর সঙ্গে কত যোগ করলে 11 হবে? 6-এর সঙ্গে নিশ্চয়ই 5 যোগ করলে 11 হয়। তাহলে আমি এম এর ভ্যালুটা 5 নিতে পারি। কেন নেওয়া যাবে এম এর ভ্যালুটা? কারণ 5টা সিঙ্গেল ডিজিট নাম্বার। তাহলে আমি বুঝতে পারলাম এম এর জায়গায় কত বসবে? 5 হবে। তাহলে আমি পুরো সংখ্যাটার মধ্যে কি বের করতে পারলাম? এন এর ভ্যালু হলো 2 আর এম এর ভ্যালু হলো 5। কোথায় দেখো এম এর ভ্যালু 5, এন এর ভ্যালু 2। সি অপশনটা তাহলে সঠিক হবে। ঠিক একই রকমভাবে দেখো আরেকটা অঙ্ক দেওয়া আছে, অন মাল্টিপ্লাইং এ নাম্বার বাই 7 all the digits in the product appear as 3's। মানে একটা সংখ্যায় সবগুলো ডিজিট 3 আসছে। কখন? যখন একটা সংখ্যাকে 7 দিয়ে মাল্টিপ্ল করা হচ্ছে। বলছে না অন মাল্টিপ্লাইং এ নাম্বার, একটা সংখ্যাকে 7 দিয়ে মাল্টিপ্ল করলে অল দ্য ডিজিটস, সমস্ত ডিজিটগুলো কি আসছে? অ্যাপিয়ার অ্যাজ 3's, মানে 3 করে আসছে। দ্য স্মলেস্ট সাচ নাম্বার ইজ। তাহলে ওই 7 দিয়ে যে সংখ্যাটাকে গুণ করতে হচ্ছে সেই ক্ষুদ্রতম সংখ্যার মানটা আমাকে বের করতে হচ্ছে। তাহলে জানা সম্ভব নয় যে সংখ্যাটা কত। আমি মনে করছি এক্স এর সঙ্গে 7 গুণ করলে সংখ্যাটা 3 করে আসছে। এবার একটা সহজ এবং বাস্তবিক চিন্তা ভাবনা করো, যদি কোনো জিনিস কারোর মধ্যে ভাগ করা হয় তাহলে কমে না বাড়ে? স্বাভাবিক নিয়মে কমে। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে অ্যান্সারের মধ্যে প্রত্যেকটাই 5 ডিজিট নাম্বার আছে, 5 ডিজিট নাম্বার আছে, 5 ডিজিট নাম্বার আছে, 5 ডিজিট নাম্বার আছে। তাহলে নিশ্চয়ই ভাগ করার আগে বড় ছিল, ভাগ করলে কমে গিয়েছে। তাহলে আমি ধরে নিচ্ছি যে 3 এসছে, সেটা হলো 6টা 6টা 3 ডিজিট, মানে 6টা 3 ছিল, তবে তো ভাগ করে কমে গিয়ে 5টা ডিজিটে আসবে। 6টা ডিজিট থেকে ভাগ করলে তবে তো কমে আসবে। তাহলে আমি ধরে নিচ্ছি এখানে 6খানা 3 ডিজিট নাম্বার ছিল। এবার ভাগ করে দেখো, আমাকে তো এই এক্স এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে 7 দিয়ে ভাগ করছি একে, তাহলে 3 3 3 3 3 3, 6খানা 3, 7 দিয়ে ভাগ করছি। তাহলে কি হবে? একটা করে ভাগ করো। 6 7 না করছি, 7 একে 7 বলছে, 3 7 4 7 28, 5 7 35, 4 7 28, 4 7 28। তাহলে 33 থেকে 28 চলে গেল, 28 29 30 31 32 33, 5 5 10 3 53, 5 10 3 53, 7 7 49, 7 7 49, 53 থেকে 49 চলে গেল, 49 50 51 52 53, 4 43, 7 6 42, 1 13, 7 1 7, 6 13, 6 63, 7 লং 63। তাহলে আমি বুঝতে পারলাম যে এক্স এর ভ্যালু আমরা খুঁজছিলাম, সেই এক্স এর ভ্যালুটা আসলে এটা। কোথায় আছে? 776 19, 776 19, 776 19, এটা হবে উত্তর। এখন দেখে নিই ডিভিজিবিলিটি রুল বাই 7। তাহলে 7 দিয়ে কোনো সংখ্যা বিভাজ্য হওয়ার নিয়মটা আমরা জেনে নিই। এখানে বলছে লাস্ট ডিজিট ইজ মাল্টিপ্লাইড বাই 2 and subtracted from the remaining part of the number and so on। তাহলে প্রথমে বলছে একটা নাম্বার থাকবে, নাম্বারের লাস্ট ডিজিটকে 2 দিয়ে গুণ করতে হবে এবং বাকি জায়গা থেকে কী করতে হবে? ওই গুণ করার পরে যেটা হবে সেটাকে বাদ দিতে হবে এবং এই ঘটনাটা চলতেই থাকবে, এই ঘটনাটা চলতেই থাকবে। যদি দেখা যায় একদম আলটিমেটলি গিয়ে শেষ পর্যন্ত গিয়ে যখন ইউনিট ডিজিটে চলে আসবে সাবট্রাক্ট করার পরে, যদি দেখা যায় সেই সংখ্যাটা 7 দিয়ে বিভাজ্য, তাহলে পুরো যে প্রথম দিকে যে সংখ্যাটা ছিল ওই সংখ্যাটাই 7 দিয়ে বিভাজ্য হবে। যেমন একটা উদাহরণ নিচ্ছি, 1001, 1001, এই সংখ্যার লাস্ট ডিজিট কি রয়েছে? 1, একে 2 দিয়ে মাল্টিপ্ল করো, এই সংখ্যাটাকে লাস্ট ডিজিটকে 2 দিয়ে মাল্টিপ্ল করো, 2 দিয়ে মাল্টিপ্ল করলে কত হয়? 2 1 কে 2, মাল্টিপ্ল করার পরে যে সংখ্যাটা হলো সেই সংখ্যাটা ওই বাকি যে সংখ্যাটা রয়েছে 100, যে সংখ্যাটা রয়েছে 100 থেকে বিয়োগ করো। তাহলে বিয়োগ করলে কত হয়?
98। ঠিক একই প্রসেস চলতে থাকবে। আবার এই লাস্ট ডিজিট যেটা রয়েছে একে আবার 2 দিয়ে মাল্টিপল করো, তাহলে 8 দুগুণে কত হবে? 8 দুগুণে 16। মানে আমার বক্তব্য হলো লাস্ট ডিজিটকে 2 দিয়ে মাল্টিপল করলে 8 দুগুণে 16 হয়। তাহলে 16টা কী করতে হবে? বাকি পার্ট 8টা বাদ দিয়ে বাকি পার্ট যেটা রইলো সেখান থেকে কী করতে হবে? সাবট্রাক্ট করতে হবে। তাহলে 9 থেকে 16 বাদ দিলে কী হবে? -7, 9 সাথে 16। এই যে ইউনিট ডিজিট একটা মতো সংখ্যা যখন চলে আসবে তখন আমরা কী করবো? এই প্রসেসটা বন্ধ করে দেবো। তাহলে যখন আমরা একটা ডিজিটে চলে আসবো তখন 7, এই যে লাস্ট যেটা আসলো একদম শেষে যে ইউনিট ডিজিটটা আসলো এই সংখ্যাটা কি 7 দিয়ে বিভাজ্য? যদি বিভাজ্য হয় তাহলে আমরা বলবো যে প্রথম যে সংখ্যাটা বড় যে সংখ্যাটা নেওয়া হয়েছিল এই সংখ্যাটাও 7 দিয়ে বিভাজ্য। লাস্ট যেটা এসছে ইউনিট ডিজিট সেটা হলো আমাদের 7, যেহেতু 7 দিয়ে বিভাজ্য সুতরাং 1001 সংখ্যাটিও 7 দিয়ে বিভাজ্য। বোঝা গেল তাহলে কি বলতে চাইলাম? যে একটা সংখ্যাকে 7 দিয়ে বিভাজ্য তখনই বলা হবে যদি ওই সংখ্যার লাস্ট ডিজিট মানে ইউনিট ডিজিটকে আমরা প্রথমে কী করবো? 2 দিয়ে গুণ করব, গুণ করার পরে লাস্ট ডিজিটকে বাদ দিয়ে বাকি যে সংখ্যাটা পড়ে থাকবে সেখান থেকে কী করবো? সাবট্রাক্ট করবো। সাবট্রাক্ট করার পরে যেটা আসবে ওই প্রসেসটা প্রতিবারে করে যাবো। কতক্ষণ করে যাব? যতক্ষণ না পর্যন্ত ইউনিট ডিজিটে কনভার্ট হয়। ইউনিট ডিজিটে কনভার্ট হওয়ার পরে ওই ইউনিট ডিজিট দিকে খেয়াল করবো যে ওই ইউনিট ডিজিটটা 7 দিয়ে বিভাজ্য কিনা। যদি 7 দিয়ে বিভাজ্য হয় তাহলে আমরা বলবো যে প্রথম যে সংখ্যাটা নেওয়া হয়েছিল সেই সংখ্যাটা 7 দিয়ে বিভাজ্য। বোঝা গেল তাহলে সহজ জিনিস। আচ্ছা, বলছে 5 দিয়ে বিভাজ্য করার নিয়ম কি? কোনো সংখ্যা 5 দিয়ে বিভাজ্য তখনই হয় যদি ওই সংখ্যার শেষ ডিজিট যদি 5 হয় অথবা 0 হয়। তাহলে মনে রাখতে হবে একটা সংখ্যাকে 5 দিয়ে বিভাজ্য তখনই বলা যাবে যদি ওই সংখ্যার লাস্ট ডিজিটটা 5 হবে অথবা 0 হবে। 25 দিয়ে বিভাজ্য নিয়ম কি? বলছে একটা সংখ্যার লাস্ট দুটো ডিজিট যদি 25 দিয়ে বিভাজ্য হয় তাহলে বলা হবে এই পুরো সংখ্যাটাই 25 দিয়ে বিভাজ্য। একটা সংখ্যা 125 দিয়ে বিভাজ্য কখন বলা হবে? যদি ওই পুরো সংখ্যাটার লাস্ট 3 ডিজিট 125 দিয়ে বিভাজ্য হয় তাহলে বলবো ওই সংখ্যাটি 125 দিয়ে বিভাজ্য। যেমন ধরো আমি বলছি একটা বড় সংখ্যা নিচ্ছি 9, 5, 4, 3, 2, 625। তাহলে আমি দেখতে পাচ্ছি এই যে বড় সংখ্যাটা রয়েছে লাস্ট 3 ডিজিট এই দিকটা খেয়াল করো। এই লাস্ট 3 ডিজিট কি 125 দিয়ে বিভাজ্য? যদি হয় তাহলে অবশ্যই পুরো সংখ্যাটা এই 125 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা জানি 125কে 5 দিয়ে গুণ করলে 5 5 25 5, 5 5 25 হাতের 2, 10 দিয়ে 12 2 হাতের 1, 5 5 6 625 হচ্ছে। তাহলে নিশ্চয়ই লাস্ট 3 ডিজিট 125 দ্বারা ডিভাইজেবল। তাহলে বলতে পারবো এই পুরো সংখ্যাটাই 125 দিয়ে বিভাজ্য। এখন একটা অঙ্ক দেওয়া আছে, ইফ দ্য নাম্বার একটা বড় সংখ্যা দেওয়া আছে ইজ ডিভাইজেবল বাই বোথ 8 and 5, then the smallest possible value of x and y is। তাহলে বলছে যে একটা সংখ্যা দেওয়া আছে যেটা কিনা 8 এবং 5 দুজনেই দ্বারাই বিভাজ্য। তাহলে সম্ভাব্য সব থেকে কম x এবং y এর ভ্যালুটা বের করতে হচ্ছে। তাহলে x এবং y এর ভ্যালু বের করতে হবে এবং সব থেকে কম বের করতে হবে, সব থেকে কম যেটা নেওয়া যায়। আচ্ছা, একটা সংখ্যা 5 দিয়ে বিভাজ্য যদি হয় তাহলে লাস্ট ডিজিটটা কি হতে পারে? 1 হতে পারে, 5, দ্বিতীয় হতে পারে 0। আচ্ছা বলো, এখন স্মলেস্ট কথাটা বলেছে, তাহলে আমি y এর ভ্যালুটা y মানে লাস্ট ডিজিটের ভ্যালুটা 5-এর দিকে যাব নাকি 0-এর দিকে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে? তাহলে যেহেতু স্মলেস্ট বলেছে আমাদেরকে, তাহলে আমার মনে হয় স্মলেস্ট মানে 0 তো 5-এর থেকে ছোট, তাহলে 0টাই প্রেফার হবে, 0টাই বেশি মানে পছন্দের হবে। তাহলে আমাকে একদম প্রথম দিকে দেখে এই এ অপশানটা এবং ডি অপশানটা দুটোকে আমরা এলিমিনেট করে দিতে পারি। এখন কম্পিটিশান কাদের মধ্যে? ডি এবং সির মধ্যে কম্পিটিশান, দুজনের মধ্যে কে হবে, কোনটা উত্তর হবে। তাহলে আমি বুঝতে পারলাম ওয়াই ভ্যালুটা কত হলো, ওয়াই এর ভ্যালুটা হলো 0। তাহলে একটা সংখ্যাটা বসিয়ে দিই একবার। সংখ্যাটা ছিল 6 2 7 8 3, এক্স এর ভ্যালু এখনও পর্যন্ত আনতে পারিনি, আর ওয়াই এর ভ্যালুটা কত চলে আসলো? 0। এখন কিছুক্ষণ আগে আমরা দেখলাম একটা ডিজিট একটা সংখ্যাকে যদি 8 দিয়ে বিভাজ্য আমরা চোখের পলকে বলে দিতে চাই আর কি, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে? লাস্ট 3 ডিজিটকে অবশ্যই বিভাজ্য হতে হবে 8 দিয়ে। লাস্ট 3 ডিজিট বলতে কোন সংখ্যাটা হয়ে যাচ্ছে আমাদের? এই জায়গাটা হয়ে যাচ্ছে। তাহলে আমি দেখতে পাচ্ছি 3x0, তাহলে 8-এর মাল্টিপল হতে হবে, একমাত্র উপায় 4 8 32, 4 দিতে হবে তবে 32 আসবে, তবে
শূন্যর সঙ্গে শূন্য দিয়ে শূন্য মিলে যাবে, তাহলে এক্স এর ভ্যালুটা 2 ছাড়া অন্য কিছু হওয়া সম্ভব নয়, তাহলে এক্স এর ভ্যালুটা 2। এখন দেখো কোন জায়গাটায় ওয়াই এর জায়গায় শূন্য এলো, এক্স এর জায়গায় এলো 2, তাহলে 2 0, এটাই অপশন। বোঝা গেল? আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি, both the n digits of a 99 digit number n are 2, n is divisible by 11, then all the middle digits are, অপশন দেওয়া আছে 1 2 3 4। এই অঙ্কটা করার সময় অঙ্কটাকে ভালোভাবে মানে বুঝতে হবে, আসলে মানে বুঝতে না পারলে অঙ্কটা করাই যাবে। বলছে both the n digit of a 99 digit number, আগেই বলেছিলাম সংখ্যা মানে ডিজিটের সমান, কতগুলো ডিজিট মিলে একটা সংখ্যা, তাহলে একটা সংখ্যা যার নাম দেওয়া হয়েছে এন, সেই এনটা হলো 99টা ডিজিট নিয়ে তৈরি সংখ্যা, যার প্রথম এবং শেষ, বোথ দ্য এন বলেছে, তাহলে প্রথম এবং শেষ দুদিকে কে বসে আছে, 2 বসে আছে। মানে জিনিসটা কীরকম, জিনিসটা হলো প্রথম ডিজিটটা হলো 2, শেষ ডিজিটটা ডট ডট করে মাঝখানে অনেকগুলো ডিজিট আছে, শেষ ডিজিটটা হলো 2। তাহলে আমার টোটাল ডিজিটের সংখ্যা কত, যদি 99 হয় তাহলে একটা বাদ দিলে মাঝখানে নিশ্চয়ই 97খানা ডিজিট বসে আছে। এর মাঝখানে কতখানা ডিজিট বসে আছে, এখান থেকে এই পর্যন্ত 97খানা ডিজিট বসে আছে। এখন কোশ্চেন এখানে বলতে চাইছে যে দেন দ্য মিডিল ডিজিটস আর, তাহলে মাঝখানের ডিজিটগুলো যে কি বসে আছে, একই ডিজিট বসে আছে, সেই ডিজিটগুলো যে কি ডিজিট বসে আছে সেই ডিজিটগুলো আমাকে বের করতে হবে। দেখো এখানে হচ্ছে দেন দ্য মিডিল ডিজিটস আর, তাহলে এই কোশ্চেন থেকে একটা জিনিস এখানে বোঝা যাচ্ছে মাঝখানের যে ডিজিটগুলো সেই ডিজিটগুলো একই ডিজিট 97 বার রিপিট হয়েছে। তাহলে তো এরকম কোশ্চেন অবশ্যই মিডিল ডিজিটস আর বলেছে, মানে মাঝখানের যে ডিজিটগুলো রয়েছে সেইগুলো একই সংখ্যক ডিজিট বারবার রিপিট হয়েছে। এখন দেখো একটা অঙ্ক যখন দেখবে এইরকম লেন্দি অনেক বড় জিনিস দেওয়া থাকবে, সবসময় চেষ্টা করবে উদাহরণ দিয়ে ধরে নেওয়ার জন্য। তাহলে উদাহরণ দিয়ে ধরে নিলে কী হবে, অনেক কম সময়ে তুমি অঙ্কটাকে সলভ করতে পারবে, যেটা কম্পিটিটিভ এক্সামের অ্যাপ্রোচ হওয়া উচিত। তাহলে আমি দেখতে পাচ্ছি এই যে মাঝখানের নাম্বার অফ ডিজিট 97 মানে অড, তাহলে সংখ্যাটা মাঝখানে যে সংখ্যাটা রয়েছে ডিজিট নাম্বার অফ ডিজিট সেটা অড রয়েছে, আর অড ডিজিট শুরু হয় 1 থেকে। তাহলে আমি মাঝখানে একটা করে ডিজিট নিয়ে দেখব। তাহলে আমি বলতে চাইছি প্রথমে তো 2 থাকবে, শেষে 2 থাকবে, আমি মাঝখানে একটা ডিজিট নিচ্ছি। এমন হতে পারতো মাঝখানে তুমি প্রথম 2, দ্বিতীয় 2, একের পরে অড ডিজিট মানে কি 3টে, তাহলে একটা ডিজিট, দুটো ডিজিট, 3টে ডিজিট বসিয়ে মাঝখানে একই ডিজিট 3বার বসিয়ে তুমি 11 দিয়ে ভাগ করে, 11 দিয়ে যে ভাগ করার যে প্রপার্টি বা 11 দিয়ে ভাগ হচ্ছে কিনা সেভাবে চেক করতে পারতে। তাহলে এই এত বড় সংখ্যা, একটা ডিজিট, দুটো ডিজিট, 3টে ডিজিট, 4টে ডিজিট, 5টা ডিজিট, 5 ডিজিটের সংখ্যা 11 দিয়ে ডিভাইজেবল কিনা সেটা বলা কম সময় লাগবে, নাকি 3 ডিজিটের সংখ্যা 11 দিয়ে ডিভাইজেবল কিনা সেটা বলা কম সময় লাগবে? আমার মনে হয় 3 ডিজিটের নাম্বারটা 11 দিয়ে ডিভিজিবল কিনা বলাটা কম সময় সাপেক্ষ ব্যাপার, তাই আমি 3 ডিজিট নাম্বারটাকে প্রেফার করবো। এই মাঝখানে কে বসবে এই অপশান ট্রাই করবো আমি এবার। তাহলে আমি দেখতে পাচ্ছি প্রথমে নিলাম 2, শেষে নিলাম 2, মাঝখানে 1 বসিয়ে দেখছি সেই সংখ্যাটা 11 দিয়ে ডিভাইজেবল কিনা। তাহলে 11 দিয়ে দেখলাম 11 1কে 11, বিয়োগ করলাম 0 1 2, নিশ্চয়ই 11 মাল্টিপল আসছে না, তাহলে এটা 11 দিয়ে ডিভাইজেবল হবে না, তার মানে 1 অপশানটা হলো না। তারপরে 2-এ যাবো, প্রথমে 2 বলেছিল, সে 2 বলেছিল, মাঝখানে এবার যে একটা ডিজিট নিচ্ছে সেই ডিজিটটাকে আমি কী বসাচ্ছি, 2 বসাচ্ছি। এটা দেখবো 11 দিয়ে ডিভাইজেবল হচ্ছে কিনা, 11 2 মানে 22, কিন্তু 2 পড়ে রইল, ভাগশেষ হয়ে রইল, তার মানে 2টাও অপশানে হবে না। তারপরে কি অপশান আছে, তাহলে 2 প্রথমে রইল, শেষে 2 রইল, মাঝখানে যে সিঙ্গেল ডিজিট নেওয়ার কথা বলেছিল সেটাকে 3 দিয়ে অপশান দিয়ে দেখছি কি হয়। 11 দিয়ে ভাগ করলাম, 11 2 মানে 22, নামলো বিয়োগ করে 1 2, এটাও ভাগ করলে 11 1কে 11, সেই ভাগশেষ হয়ে গেল, তাহলে 3টাও হলো না। দেখি 4 নিয়ে দেখি কি হয়, তাহলে 2 প্রথমে 2, শেষে 2, মাঝখানে 4, ভাগ করছি কত দিয়ে, 11 দিয়ে, 11 2 মানে 22, 2 নামলো 11 2 মানে আবার 22, মিলে গেল। তাহলে নিশ্চয়ই 4 অপশানটাই সঠিক হবে। বোঝা গেল? মোটামুটি একটা অঙ্ক আছে, হোয়াট ইজ দ্য লার্জেস্ট 4 ডিজিট নাম্বার দ্যাট ইজ এক্স্যাক্টলি ডিভাইজেবল বাই 93। একটা 4 ডিজিট নাম্বার হতে হবে যেটা কিনা সব থেকে বড় 4 ডিজিট নাম্বার এবং যেটা কিনা সম্পূর্ণরূপে 93 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমি জানি 4 অঙ্কের সব থেকে বড় সংখ্যা হলো 4টে 9, 4টে 9 বসিয়ে দিলাম, এবং আমাদের কি বলতে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে যেটা কিনা 93 দ্বারা বিভাজ্য হবে,
তাহলে আমরা কী করবো, 93 দিয়ে কী করবো, ভাগ করব। 93 একে 93, বিয়োগ করলে 6, 9 লাগলো, কিন্তু ভাগ করা যাবে না যেহেতু রিমাইন্ডার ছোট হয়ে যাচ্ছে। শূন্য খাইয়ে আবার তুমি 9 লাও। এখন দেখো 9 93 রয়েছে, এমন কি গুণ করবে যাতে 6 ঘরে আসে। 7 লং 63, 8 লং 72, 8 বেশি হয়ে যাচ্ছে, 7 দিয়ে গুণ করতে হবে। 7 দিনে 21 1, হাতে রইল 2, 7 লং 63 2 69। তাহলে 7 খাওয়ালাম, কত হলো 6 5 1, বিয়োগ করে 1 আছে কত হলো 9, 8 দিলে 5 আছে কত হলো 9, 4 দিলে তাহলে 48 রিমাইন্ডার। এই পর্যন্ত কোনো কিছু অসুবিধা নেই। এবার চিন্তা করো যদি 48 রিমাইন্ডারটা না আসতো, মানে পুরোপুরি যদি মিলে যেত, তাহলে বলতাম যে এই উপরের সংখ্যাটা 93 এর মাল্টিপল। কিন্তু যেহেতু এখানে 48 রিমাইন্ডার এসে গিয়েছে, তাহলে এই রিমাইন্ডারটাই যত ঝামেলা হচ্ছে। রিমাইন্ডারটা যদি বাদ দিতাম, রিমাইন্ডারটা যদি বিয়োগ করে দিতাম, তাহলে যে সংখ্যাটা পেতাম সেই সংখ্যাটা অবশ্যই 93 এর মাল্টিপল হতো। 93 দিয়ে পুরোপুরি বিভাজ্য হতো সংখ্যাটা। তাহলে আমরা কী করবো, যেটা সমস্যা হচ্ছে সেটাকে বাদ দিয়ে দেবো। 48 সংখ্যাটা উপরের সংখ্যা থেকে বিয়োগ করে দেবো, তাহলে কী আসবে, 8 আছে কত দিলে 9, 1 দিলে, 4 আছে কত দিলে 9, 5 দিলে, আর দুটো 9 বসে গেল। এই সংখ্যাটা হলো 4 ডিজিট, 4 ডিজিটের সব থেকে বড় সংখ্যা, যেটি কিনা 93 দ্বারা বিভাজ্য। অপশন কোথায় আছে, 99 51 অ্যান্সার। দেখো পরের নম্বরে কী আছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স। এক্সের ভ্যালু কী হবে যাতে করে সো দ্যাট দ্য 7 ডিজিট নাম্বার এত ডিভাইজেবল বাই 99। আচ্ছা এই অঙ্কটা করার সময় আমি একটা কথা বলি। ধরো দেখা গেল কোনো একজনের দুটো বন্ধু আছে, দুজন বন্ধু তাদের নিজেদের প্রোগ্রামে যাওয়ার জন্য ইনভাইট করছে। তাহলে যে কোনো একজনের বাড়ি যেতে হবে, দুজনের প্রোগ্রাম ধরো ঠিক একই টাইমে। তাহলে আমরা কী করি, যে বন্ধুদের সঙ্গে আমাদের অ্যাটাচমেন্ট বেশি থাকে, যাদের সঙ্গে আমাদের বন্ডিং বেশি থাকে, তাদের বাড়িতে যাই, তাই না? একদম স্বাভাবিক নিয়ম। ঠিক একই রকমভাবে লক্ষ্য করো, 99 যেটা বলেছে, 99টাকে যদি আমি ফ্যাক্টর করি, তাহলে 99টাকে আমাদের কী হয়, 9 11 99। এখন আমরা জানি ডিভিজিবিলিটি রুল অফ 9 এবং ডিভিজিবিলিটি রুল অফ 11 এর মধ্যে 9 রুল যেটা আছে, 9 এর জন্য যে রুলটা রয়েছে, সেই রুলটা দিয়ে অনেক সহজে এবং তাড়াতাড়ি আমরা জিনিসটা বলে দিতে পারি। তাহলে 11 সূত্রটা আমরা নেব না, 9 সূত্রটা আমরা নেব। ঠিক আছে, যেমন দেখো সংখ্যাটা যেটা দেওয়া রয়েছে 7 ডিজিট নাম্বার, আমি চিন্তা করবো এমন পেয়ার তৈরি করো যে পেয়ারগুলো কিনা 9 এর মাল্টিপল বা 9 দিয়ে বিভাজ্য হয়ে যাবে। এমনিতে 9 নিজেই বিভাজ্য, 4 5 5 4 9 বিভাজ্য, 8 3 11, 11 3 14। তাহলে 14 যদি থাকে, 14কে 9 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে, 9 এর সঙ্গে কত যোগ করলে 14 হয়, 10 11 12 13 14 5, তাহলে 5 বসে রইল, আর এক্সট্রা পড়ে আছে, এক্সট্রা বসে রইল। তাহলে এবার তুমি বলো 5-এর সঙ্গে এমন কোন সংখ্যা যোগ করব যার ফলে সেটা 9 বা 9 এর মাল্টিপল হবে। ডিজিট যেহেতু, তাহলে ডিজিট মানে 5, 5 সঙ্গে যদি 4 যোগ করি তবে 9 আসবে, তবে 9 এর মাল্টিপল হলে তাহলে পুরো সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। এক্স এর ভ্যালু কত হতে হবে, 4 হতে হবে। 4 অপশন কোথায় আছে, এটাই হবে। বাই এভরিওয়ান, নাম্বার সিস্টেমের সেকেন্ড পার্টে আবার দেখা হচ্ছে।